আপনাদের কোনো অধিকার নাই আমার বোনকে অপমান করার। আপনারা আপুকে দেখতে এসেছেন নাকি আমার আপুকে অপমান করতে এসেছেন? নাবিল, চুপ কর। কি শুরু করলি? চুপ করো আম্মু, তুমি কোনো কথা বলবে না। এই আপনারা বের হয়ে যান, আপনাদের ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে না। নাবিলের কথা শুনে পাত্রপক্ষের লোকরা নানা ধরনের কথা বলে বের হয়ে গেল। নাবিলকে ওর আব্বু সজোরে থাপ্পড় মেরে দিল। নাবিল ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আপুকে যে বসে থেকে এত অপমান করছিল, তখন আপনাদের তো কোনো কথা মুখ দিয়ে বের হইল না, আর আমাকে থাপ্পড় ঠিকই মারতে পারলেন। সবসময় খালি আমাদের দুইজনের উপরে রাগ দেখাতে পারেন, বাহিরের মানুষদের কিছু বলতে পারেন না। ভাই চুপ কর, ভাই এখান থেকে চল। ওনারা তো ভুল কিছু বলে নাই। আমি তো আসলে কালো একটা মেয়ে, আমার সাথে কি ওই ছেলে যায়? ওরা যতটা বলে তুমি ততটা কালো না আপু, তুমি শ্যামলা, এটাকে কালো বলে না। রাহেলা, তোমার ছেলেকে চলে যেতে বলো, না হলে সত্যি সত্যি আমি ওকে এখন মেরে ফেলবো। ওদের দুজনের জন্য মান সম্মান আমার যদি থাকতো। আমরা মান সম্মান নষ্ট করছি তাই না? নাবিল আর কিছু বলতে যাবে, সাথে সাথে নাবিলের আম্মু টেনে দূরে নিয়ে বলল, কথা কম বলে যা, বাসা থেকে বের হয়ে যা। মাথা ঠান্ডা হইলে আসিস। নাবিল রেগে বের হয়ে গেল। নাবিল এক নদীর পাড়ে বসে থেকে পাথরে ঢিল মারতে লাগলো নদীতে। নাবিলের বন্ধুরা একের পর এক কল করে যাচ্ছে। নাবিল রাগে কারো কল ধরছে না। হঠাৎ করে চিল্লাপাল্লার শব্দ শুনে নাবিল পাশে তাকাতে দেখে একটা মেয়ে নদীতে ঝাঁপ দিতে চাচ্ছে, আর একটা ছেলে আটকানোর চেষ্টা করছে। মেয়েটা বলছে, ভাইয়া আমাকে ছাড়ো, আমি এই জীবন রাখতে চাই না। এত অপমান নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমাকে ছেড়ে দাও ভাইয়া। প্লিজ বোন, তুই শান্ত হো। মানুষের কথায় কেন তুই নিজের জীবন দিবি? তুই তো কোনো অন্যায় করস নাই। বোন, দয়া করে আত্মহত্যা করতে যাস না। ভাইয়া তুমি ছাড়বে? ধর্ষিতা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। যেখানে নিজের মা পর্যন্ত খোঁটা দিয়ে কথা বলে, সমাজের মানুষের কথা তো বাদ দিলাম। ভাইয়া আমাকে ছেড়ে দাও। বোন, আম্মু তো কষ্ট পেয়ে তোকে কথাগুলো বলছে। পাত্রপক্ষের বাজে মন্তব্য আম্মুর বিরক্ত হয়ে গেছে। কষ্টের আগে তোকে বলছে, বোন তুই শান্ত হো। আম্মু পরে নিজের কথার জন্য নিজেই কষ্ট পাবে। বোন, রাগের মাথায় কিছু করিস না। নদী আশিককে ধাক্কা মেরে নদীতে ঝাঁপ দিল। আশিক চিৎকার করে কান্না করতে লাগলো। আশিক দৌড়ে নদীতে ঝাঁপ দিল। নাবিল দেখে দুজন ডুবে যাচ্ছে। নাবিল বসে থাকতে পারে না। নাবিল নদীর জায়গায় আতিকে কল্পনা করে ভয় পেয়ে গেল। নাবিল অপেক্ষা না করে দৌড়ে গিয়ে লাফ দিয়ে নামে। দুজনকে ধরে সাঁতার কেটে আসতে লাগলো। নদী পানি খেতে লাগলো। আশিক বলে ওঠে, ভাই আমাকে ছাড়ো, আমার বোনকে বাঁচাও। আমার বোনের কিছু হইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নাবিল দুজনকে টেনে নিয়ে যেতে লাগলো। নাবিলের বন্ধুরা চলে আসলে রাকিব লাফ দিয়ে নেমে আশিককে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান নদীকে উপরে তুলে আশিককে ধরে উপরে তুলে দিল। তারপর দুজন উপরে উঠে পড়ল। আশিক নদীকে ধরে কান্না করতে করতে বলছে, বোন চোখ খুল, এই বোন চোখ খুল না। নাবিল, ওরা কারা রে? পরে বলি। এই রাইসা, এইদিকে আয়। নাবিল আশিককে সরিয়ে দিয়ে রাইসাকে বসিয়ে দিয়ে ওর হাত দিয়ে নদীর পেটে চাপ দিতে লাগলো। আশিক কান্না করতে থাকলো। নাবিল বলে উঠল, রাইসা, স্পেয়ার দে। ওইটা কিভাবে দেয় আমি তো বুঝি না। তমা, তুই পারস, দূর। নাবিল নদীর মুখে স্পেয়ার দিতে লাগলো। নদী জ্ঞান ফিরলে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আশিক নদীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নদী বলে উঠল, ভাইয়া ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না, তুমি বুঝতে পারছো না। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আবার দৌড়ে যেতে নিবে। সাথে সাথে নাবিল হাত ধরে টান দিয়ে সামনে নিয়ে এসে ঠাস ঠাস করে থাপড় মেরে বলল, ফাইজলামি হচ্ছে। উনি আপনার ভাই, ওনার মনের অবস্থা কি আপনার কোনো ধারণা আছে? ওনাকে যেভাবে পানি খেতে দেখলাম, এতে বোঝা গেল উনি সাঁতার জানে না। উনি নিজের কথা একবার না ভেবে তার বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছে। আপনার কি কমন সেন্স আছে? একবার ভাবছেন ওই ভাইটার বুকের ভিতরে কতটা ঝড় বইছে? নিজের কথা শুধু ভেবে যাচ্ছেন। কি এমন হয়েছে যে নিজের জীবন দিতে হচ্ছে? আপনি দেখতেও সুন্দর, সব দিকে তো পারফেক্ট, তারপরও আপনাদের হয় না, তাই না? এত সুন্দর জীবন দিয়ে কি বোঝাতে চান? মা বাবা রাগ করে অনেক কথা বলে, তাই বলে কি মা বাবা আপনাকে ভালোবাসে না? নাবিলের কথা শুনে নদী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো আর কান্না করতে লাগলো। বলল,
আমি মরলে কয়েকদিন কান্না করবে, পরে ভুলে যাবে। আর আমি বেঁচে থাকলে প্রতিটা দিন অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। প্রতিটা দিন তাদের তিলে তিলে শেষ হতে দেখার ক্ষমতা আমার নেই। কি এমন করছেন যে অপমানিত হতে হবে? এমন কাজ করেন কে, যে কাজ করলে ফ্যামিলি অপমানিত ও লাঞ্ছিত হবে? নদী রেগে চিৎকার করে বলল, আমি কি নিজের ইচ্ছে ধর্ষিতা হয়েছি নাকি? ওই কুত্তার বাচ্চারা আমাকে জোর করে ধর্ষণ করেছে। এইখানেও কি আমার দোষ? আমি কি ইচ্ছে করে নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছি নাকি? যে সবাই আমাকে যা না তাই বলে, ধর্ষিতা বলে পাত্রপক্ষ থেকে শুরু করে যার যেমন মন চায় কথা শোনায়, আমাকে দেখলে নাক সিটকায়। আমি কি ইচ্ছে করে ধর্ষিতা হয়েছি নাকি? ধর্ষিতা মেয়েদের এই সমাজে কোনো মূল্য নেই। ধর্ষিতা মেয়েদের একাই বাঁচতে দিবে, আর না কেউ বিয়ে করবে। সবাই শুধু কথা শোনাতে পারে। তোমাকে যদি বলি আমাকে বিয়ে করো, করবে? কখনোই না। ধর্ষিতা মেয়ে দেখে তুমিও আমাকে ঘেন্না করবে। নদী কান্না করতে করতে নিচে বসে পড়ল। নাবিল নদীর হাত ছেড়ে দিল। ওখানে সবাই থমকে গেল। আশিক নদীকে ধরে বলল, বোন, তোকে আর দেশে থাকা লাগবে না। আমি তোকে যত তাড়াতাড়ি পারি বাহিরের দেশে পাঠাবো। বোন, তাও তুই নিজের জীবন দেওয়ার কথা বলিস না। আমি তোকে পাঠাবো। আব্বু আম্মু কারো কথা শুনবো না। ভাই, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার বোনকে বাঁচানোর জন্য। তোমাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, জানি। এটা আমার কার্ড, কোনো দরকার হইলে আমাকে জানো। ওই সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সাহায্য করার। আশিকের কার্ড রাকিবের কাছে দিতে যাবে, সাথে সাথে আতিয়া দৌড়ে এসে বলল, ভাই বাসায় চল, খাবার খাবি। আর রাগ করে থাকিস না তো। আতিয়াকে দেখে আশিক মুগ্ধ হয়ে গেল। আতিয়ার দিকে আশিকের চোখ আটকে গেল। নাবিল ভেজা দেখে আতিয়া বলল, ভাই তোর শরীর ভেজা কেন? রাকিব কি হয়েছে রে? ওনারা কারা? ওই আপুটা আত্মহত্যা করতে নিয়েছিল। রাকিব সব খুলে বলে। আতিয়া নদীর সামনে এসে বলল, বোন, আত্মহত্যা কখনোই সঠিক সিদ্ধান্ত না। তুমি ভেঙে কেন পড়ছো? দুনিয়াতে কত মানুষের কত ধরনের সমস্যা। যারা ধৈর্য ধরে থাকে তারা দিন শেষে সফল হয়। এই যে আমার দিকে দেখো, আমার গায়ের রঙের জন্য আমার বিয়ে হচ্ছে না। আমাকে কত কটু কথা শুনতে হয়। আজও পাত্রপক্ষ এসেছিল, এক গাদা কথা শুনিয়ে গেল। আমার ভাই সহ্য করতে না পেরে তাদের সাথে ঝগড়া করে এখানে এসেছে। বোন, আমারও মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, কিন্তু যখন আমার এই ছোট ভাইটার চেহারা মনে পড়ে তখন আর মরতে ইচ্ছে করে না। শোনো, তুমি চিন্তা কেন করছো? উপরে একজন আছে, উনি ইনশাআল্লাহ তোমার কপালে ভালো কিছু রাখছেন। দেখ, এমন কেউ আসবে, দেখো এমন কেউ আসবে যে তোমার অতীত জেনে তোমাকে আপন করে নেবে। এগুলো তোমার জন্য সঠিক মানুষ না, তাই এভাবে কথা বলে। আতিয়ার কথাগুলি মুগ্ধ হয়ে আশিক শুনছিল। নদী আতিয়ার দিকে তাকিয়ে বলল, কি করব আপু? যার যা সমস্যা সেই বোঝে আপু। কান্না করো না বোন, কারোর জন্য কি কারোর জীবন থেমে থাকে নাকি? তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ কখনোই তার বান্দার খারাপ চায় না। ধরো ওদের একজন বিয়ে করলো, আজ ধরো তোমাকে ভালোবাসছে, কোনো লোভে পড়ে স্বার্থ ফুরিয়ে যাবে তখন নির্যাতন করলো, তোমার অতীত টেনে কষ্ট দিল, তখন না ছেড়ে দিতে পারবে না সহ্য করতে পারবে। তাই ঠান্ডা মাথায় থাকো, ভেবে চিন্তায় কাজ করতে হয়। তুমি নিজের পায়ে দাঁড়াও। যে মানুষের বাচ্চা সেই ঠিক তোমাকে বুঝবে। আমি যেমন আমার আল্লাহর উপরে ভরসা করি, একদিন আমার আল্লাহ আমাকে এত দিবে যা পেয়ে আমি খুশি হয়ে যাব। এই ভরসাটা আমার আছে দেখে আমি এখনো এত সুখী। আর আমার কাছে আমার একটা ছোট ভাই দিয়েছে, যার জন্য মন খারাপ করে থাকার উপায় নেই। আমার বড় ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে। ভাইয়া ছাড়া আমাকে কেউ বোঝে না। তাহলে তো হয়ে গেল। এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আর দুঃখ, তুমি বললাম আমার মনে হইল তুমি আমার ছোট হবে। আর হ্যাঁ, মাথায় রাখবে যে তোমার কপালে আছে তার চোখে তুমি সেরা হবে। অতীত কিছুই দেখবে না, বুঝলে? তখন তোমাকে বউ সাজিয়ে নিয়ে যাবে। সমস্যা নাই আপু, ভাইয়া আমি আর আত্মহত্যা করব না। আলহামদুলিল্লাহ। ভাই চল, বাসায় যাই, অনেক ক্ষুধা কিন্তু লাগছে। ভাইয়া আপনার বোনকে নিয়ে যাক, দুইজন তো ভিজে গেছে, ঠান্ডা লাগবে। আতিয়া ভাইয়া বলাতে আশিকের বুকের ভেতরে ছেদ করে উঠল। আশিক নদীর দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ নদী, চল।
ধন্যবাদ আমার বোনকে এত ভালোভাবে বোঝানোর জন্য। সমস্যা নেই, ধন্যবাদ দিতে হবে না। নাবিল চল, পাথরের মতো দাঁড়িয়ে না থেকে এত রাগ কেন করিস বুঝি না। আতিয়া নাবিলকে ধরে নিয়ে যেতে নিল। নদী আশিকের দিকে ভ্রুকুচকে তাকালো। আশিক মুগ্ধ হয়ে আতিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাকিবরা সবাই চলে গেল। হঠাৎ করে নদীর চোখ গেল নাবিলের বসে থাকার জায়গার দিকে। নদী বলে উঠল, ভাইয়া আপুটা চলে গেছে, এবার তো আমার দিকে তাকাও। নদীর কথা শুনে আশিক শরম পেয়ে নদীর দিকে তাকিয়ে বলল, চল যাই। ওই দিকে তাকাও, মনে হয় ওই ছেলেটার ফোন হতে পারে, ওইখানে তো বসেছিল। নদী গিয়ে ফোনটা হাতে নিতে স্ক্রিনে নাবিল আতিয়ার ছবি। নদী বলে উঠল, ভাইয়া ওই ছেলের ফোন, এই তো ওই আপু আর ওই ছেলের ছবি। কি ওই মেয়েটারও পিক আছে দেখি? আশিক দেখতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, ফোন দাও, চলো বাসায়। নদী আশিকের সাথে যেতে লাগলো। আশিক বারবার ফোনটার দিকে তাকালো। দুজন রাস্তায় কারে উঠে পড়লো। আশিক বলে উঠল, মেয়েটা অনেক মায়াবী, তাই না রে? তুমি কি প্রেমে পড়েছো নাকি? আরে ধ্যাত না। বুঝেছি, আর বলা লাগবে না। সময় নষ্ট না করে আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দাওগা। দিব। দাওগা। ওই মেয়ে রাজি হবে কিনা? কেন রাজি হবে না কেন? আমার ভাই দেখতেও সুদর্শন, স্মার্ট আর উকিল, বিয়ে দিবে না কেন? সব দিকে তো পারফেক্ট আছে। আর মেয়েটার তো বিয়ে হচ্ছে না, বাট মেয়েটাকে ভাবি হিসাবে আমার অনেক পছন্দ হয়েছে। উনি ভাবি হইলে অনেক ভালো হবে। কথাবার্তা কত মার্জিত আর কত সুন্দর করে বোঝালো। হ্যাঁ যাই হোক, মাথা ঠান্ডা রাখ, আম্মুর সাথে গিয়ে ঝগড়া করিস না। আর ফোনটা যে ওই ছেলেকে ফিরিয়ে দিতে হবে। ওকে দিয়েও বাট ওই ছেলেকে পাবো কই? আর ওইটুকু ছেলে কিনা থাপ্পড়টা মারছে, এখনো গাল ব্যথায় টইটুম্বুর হয়ে গেছে। শালাবাবুর যে রাগ দেখলাম, আল্লাহ জানে বিয়ে দিতে চাইবে কিনা। অত ভেবো না তো। দুজন কথা বলতে লাগলো। ওইদিকে নাবিল গোসল করে চেয়ারে বসে আছে। আতিয়া খাওয়িয়ে দিচ্ছে আর আতিয়া নিজে খাচ্ছে। নাবিল বলে উঠল, আপু, দুনিয়াতে মানুষের কত ধরনের সমস্যা, তাই না? দেখো, ওই সুন্দর মেয়ে, অথচ কত সমস্যা। সুন্দরী হইলে হয় না, ভাগ্যটাই আসল। যাই হোক, ব্যাপার কি? তোর হাতে ফোন নাই, আজ এত ভালো হইলি কই থেকে? ফোন মানে? এই আমার ফোন কই? প্যান্টেও তো দেখলাম না। নাবিল দৌড়ে গিয়ে ফোন খুঁজতে লাগলো। সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পেল না। আতিয়া ফোন দিয়ে বলল, তোর ফোনে কল দে। আতিয়া ফোন নিয়ে নাবিল কল দিল। কয়েকবার কল রিসিভ হলো না। আশিক গোসল করে বের হয়ে দেখে আপু নামে সেভ করা নাম্বার। অনেকবার কল এসেছে। আশিক নাম্বার তুলে কল দিল। আতিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। নদীর পাড়ে যে দেখা হয়েছিল আমি সেই। ভাইয়া, আপনি আমার নম্বর কই পাইলেন? যে আপনার ছোট ভাইয়ের ফোন আমার কাছে। ও আচ্ছা, ফোনটা সারা বাসা খুঁজে পাচ্ছে না। ওই নাবিল, এদিকে আয়, তোর ফোন পাওয়া গেছে। কোথায় আপু? নে কথা বল। নাবিল ফোন কানের কাছে ধরতে আশিক বলে উঠল, ছোট ভাই তোমার ফোন আমার কাছে। তুমি যেখানে বসেছিলে ওইখানে পাইছেন নদী। তুমি বলো কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে। ভাইয়া, ধন্যবাদ। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমাকে আপনি ঠিকানা দেন, আমি ওইখানে গিয়ে নিয়ে আসি। আপনাকে কষ্ট করতে হবে না। আচ্ছা ক্যাফে আসো, বড় বট গাছে যে ওইটা তো। ওকে, এখনই আসছি। ওকে। নাবিল ফোন রেখে দিল। আশিক রেডি হয়ে বের হতে নিলে নদীর আম্মু বলল, কোথায় যাস? ওই ছেলেটাকে ফোন দিতে যাচ্ছি। বাড়িতে ডাকতি, যে ছেলে আমার 2 সন্তানকে বাঁচালো। আম্মু পরে তোমার সাথে আমি কথা বলবো। ভাইয়া ওই ফোনটা একটু দাও তো, দাও আগে। কেন? নদী ফোনটা নিয়ে ছবি দেখিয়ে বলল, এই মেয়েটাই আর এই ছেলেটা। মাশাআল্লাহ, মেয়েটার ডিল কাটিং সুন্দর আছে। আচ্ছা যাব, মেয়েটা ভালো হইলে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো আর সমস্যা নাই। আশিক লজ্জা পেয়ে গেল। আশিক ফোন নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। নদী হাসতে লাগলো। ওইদিকে আশিক সোজা ক্যাফেতে চলে গেল। নাবিলও বাইক থামিয়ে ক্যাফের ভেতরে উঠলো। আশিককে কল দিতে আশিক হাত তোলে। নাবিল চলে গেল। নাবিল সালাম দিয়ে সামনে বসলো। আশিক বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। আপুটার কি অবস্থা? এখন মোটামুটি ভালো। নাবিল তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না।
সেম বলেন, যা বলবেন সোজা বলেন। আমি আসলে বলতে চাচ্ছি তুমি আমার সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে। আশিকের কথা শুনে নাবিল ভ্রুকুচকে তাকিয়ে বলল, এ আবার কেমন কথা? আপনার খোঁজ আমি নিব কেন? আপনি তো আপনার খোঁজ খবর জানেন। মানে বলতে চাচ্ছি তুমি আমার ব্যাপারে খোঁজ খবর নাও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে তোমার বাসায় যাব। আমার বাসায় আসবেন মানে? বুঝলাম না, সোজাভাবে বলেন। মানে আমি তোমার বোনকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছি। নাবিল অবাক হয়ে গেল। নাবিল বলে উঠল, আমার বোনকে বিয়ে করবেন? হ্যাঁ, আমার পরিচয় তোমাকে দেয়। আমি আশিক চৌধুরী, আমার আব্বু বিজনেসম্যান। শফিক চৌধুরীর নাম শুনে থাকবে। হোয়াইট শফিক চৌধুরীর ছেলে আপনি? হ্যাঁ। ও আচ্ছা, বাট আপনি করেন কি? কারণ আপনার সাথে যেহেতু আমার বোন বিয়ে দিব, আপনার ব্যাপারে আমার জানা দরকার। আমি অ্যাডভোকেট। ও আচ্ছা, খুব ভালো। আপনাকে মনে হয় একবার ফোনে দেখছিলাম, খবরের চ্যানেলে। হয়তো দেখে থাকবে। তুমি তোমার ফ্যামিলি খোঁজ খবর নাও, আর যদি ভালো লাগে তাহলে আমাকে তুমি কল দিবে। আপনি হঠাৎ আমার বোনকে বিয়ে কেন করতে চাচ্ছেন? এত মানুষ রিজেক্ট করলো, সেখানে আপনি হঠাৎ কেন বিয়ের প্রস্তাব দিচ্ছেন? ওই যে তোমার বোন একটা কথা বলছিল যে তোমার কপালে আছে, তার চোখে তুমি সেরা হবে। অতীত কিছুই দেখবে না, বুঝলে? তখন তোমাকে বউ সাজিয়ে নিয়ে যাবে। তেমন আমার চোখে তোমার বোনকে ভালো লাগছে, তাই কথা বলার ভঙ্গি, তার চাহনি আমার ভালো লাগছে। তাকে দেখে মনে হয়েছে উনি আমার জীবন সঙ্গী। হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনি তাহলে আপনার ফ্যামিলিকে ভালো করে বোঝান। আর হ্যাঁ, খবরদার আমার বোনকে যেন অপমান করতে আসেন না। যা কথা আপনার ফ্যামিলিকে ভালো করে বলে দিবেন। আমার বোন কেমন কী সব বলে শুনে আসবেন। আমারও তো বোন আছে, আমি তো বুঝি। তুমি চিন্তা করো না। আমি এইটা বলতে পারি, তোমার বোন আমার কাছে অসুখী থাকবে না। ভালো থাকলেই তো ভালো। সব ভাইয়ের তো স্বপ্ন বোন যেন ভালো থাকে। হ্যাঁ, তাহলে তুমি খোঁজ খবর নাও। ঠিক আছে। কফি খাও। নাবিল আরো কিছুক্ষণ কথা বলে কফি খাওয়া শেষ করে বাসায় চলে গেল। রাতে নাবিল খাবারের টেবিলে বসে বলল, আমি একটা কথা বলতে চাচ্ছি। নাবিলের আব্বু খাবার খেতে খেতে বলল, কি কথা? শফিক চৌধুরীর ব্যাপারে আপনি কতটুকু জানেন? নাবিলের কথা শুনে নাবিলের আব্বু খাওয়া বন্ধ করে বলল, বড় লোকদের ব্যাপারে আমি কিভাবে জানাবো? আপনি একটু ওনার ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন। নাবিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাবিলের আব্বু বলে উঠল, ওনার ছেলের সম্পর্কে কেন খোঁজ নিতে যাব? আপুকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, আমাদের খোঁজ খবর নিতে বলছে। নাবিলের আব্বু আম্মু বেশম খেলো। নাবিল রাতে নিজেও বেশম খেয়ে বলল, কি উল্টোপাল্টা কথা বলা শুরু করছোস? ওনার ছেলেকে আমি তো তাই জানি না, সেখানে আবার আমাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয়? আর তার থেকে বড় কথা, অত বড় লোক ঘরের ছেলে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে পছন্দ করবে? পাগল হয়ে গেছিস নাকি? নাবিল, ফাজলামি বন্ধ কর। ফাইজলামি না, ওনার ছেলে তো অ্যাডভোকেট আশিক চৌধুরী। আমার ওনার সাথে পরিচয় হয়েছে, উনি আপুকে দেখছে, পছন্দ করছেন। আমরা খোঁজ খবর নিয়ে যদি রাজি হয় তাহলে তারা আসবে। ফাজলামি করতে না করো, বললাম রাহেলা। চুপ কর। আমি ফাইজলামি করছি না আপু, তোমাকে আমি পিক দেখাই, নিজেই বুঝবে আমি মিথ্যা বলছি নাকি সত্যি। দরকার নাই, ফাজলামি বন্ধ কর, গেলাম আমি। আধি চলে গেল। নাবিল আশিকের নাম্বারে কল দিল। ভিডিও কল দিলে আশিক কলটা রিসিভ করলে নাবিল বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। এইভাবে কল দিলাম কারণ আমার ফ্যামিলি বিশ্বাস করছে না। আব্বু আম্মু এই দেখেন। নাবিল দেখালে আশিক সাথে সাথে সালাম দিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে নাবিলের আব্বু বলল, আমার কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। বাস্তব আব্বু, এখন আপনি খোঁজ নেন। আমি খোঁজ নিয়েছি, সবাই অনেক ভালো বলছে। আর কথাবার্তা সব দিকে তো ভালোই লাগলো। একজন মানুষ খারাপ বলতে পারে নাই, শুধু ওনার বোনের সম্পর্কে বলছে, এইটাই। ওনার মেয়ে ছোটবেলায় শত্রুতা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। কি ছোটবেলায়? আচ্ছা, আমি খোঁজ খবর নিয়ে জানাবো। ওকে। নাবিল চলে গেল। 8 দিন পর
আশিক ওর ফ্যামিলি নিয়ে সবাই বাসার ভেতরে প্রবেশ করলে নাবিলের আব্বু নাবিল ওদের ভেতরে নিয়ে বসিয়ে দিল। নাবিলের আম্মু সালাম দিয়ে কুশল বিনিময় করে ওনাদের নাস্তা দিল। নাবিল ওর আম্মুর হাতে হাতে কাজ করে দিতে লাগলো। নদী নাবিলের দিকে আর চোখে তাকিয়ে দেখলো আতিয়াকে নিয়ে আসলো। আশিক ছটফট করতে লাগলো আতিয়াকে দেখার জন্য। নদী বলে উঠল, আন্টি আমাদের ভাবিকে দেখান, আমার ভাইয়া তো ভাবিকে দেখার জন্য ছটফট করতেছে। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। আশিক রাগে লোক নিয়ে তাকালো। নাবিলের আম্মু বলল, দেখাচ্ছি মা। নাবিলের আম্মু আতিয়ার ঘোমটা খুলে দিলে সবাই মাশাআল্লাহ বলল। আতিয়া আশিকের দিকে তাকাতে ভেবাচাকা খেয়ে গেল। আশিক হাসি দিলে আতিয়া লজ্জা পেয়ে গেল। আশিক নাবিলকে ইশারা করলে নাবিল গেলে আশিক বলে উঠল, আমি একটু একান্ত কথা বলতে চাই, প্লিজ ব্যবস্থা করে দাও। সব জেনে নেওয়া ভালো, যদি বিয়ের পর বলে পছন্দ ছিল না তাহলে তো সারা জীবন বেদনাময় হবে। প্লিজ। আমি থাকবো কিন্তু। শিওর। আব্বু আপু আর আশিক ভাইয়া একটু একা কথা বলুক, জেনে শুনে না নিলে পরে বিপদ। বুদ্ধিমান ছেলে, এটাই ভালো হবে। ঠিক আছে। আমার সাথে আসো তো ভাইয়া, আপনিও আসেন। নাবিল দুইজনকে নিয়ে যেতে লাগলো। দুজন ছাদে গেল। ওরা একানিতে চলে গেল। নাবিল জেলে কোঠার দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলো। নদী পেছন থেকে এসে বলল, বিয়াই কি অবস্থা? নাবিল চমকে উঠলো। নাবিলকে চমকে দেখে নদী হেসে উঠলো। নাবিল নদীকে দেখে বলল, আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাচ্চা মানুষ তো তাই ভয় পাইছো। আইসে বড় মানুষ। আমি তোমার সিনিয়র আপু, সম্মান দাও। সিনিয়র আপু, আমি যদি ভাইয়ার মতো জব করতাম আমি আপনাকে বউ বানিয়ে নিতাম। কি বলে? না কিছু না। আমি কিন্তু একটু শুনছি কি বলছো। সরি। মজা করছো বুঝতে পারছি, সরি বলা লাগবে না, বাট তুমি আমাকে এমন থাপ্পড় মারছো এখনো মনে পড়লে গালে ব্যথা করে। সরি, রাগ উঠে গেছিল। বুঝেছি। ভাইয়া আপু কি বলে শুনে আছি। নদী যেতে নিবে নাবিল সাথে সাথে নদীর হাত ধরে টান দিল। নদী সোজা নাবিলের বুকে এসে পড়ল। নদী নাবিলের দিকে তাকাতে নাবিল তাড়াতাড়ি করে সোজা করে দাঁড় করে বলল, সরি, আসলে ওইদিকে যাওয়া ঠিক হবে না। তাদের পার্সোনাল কথা না শোনা ভালো। এখানে দাঁড়িয়ে থাকেন। নদী আর কিছু বলল না। ওইদিকে নিচে নাবিলের আব্বু বলছে, দেখেন, আমার ছেলে তো ছোট, ওর বয়স 18 হয় নাই, সেখানে কিভাবে আপনার মেয়েকে বিয়ে করবে? আমার ছেলের মতামত ছাড়া আমি কিছু করতে পারবো না। আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে পারলে আমার মেয়েকে বিয়ে করতে আপনার ছেলের কি সমস্যা হবে? আমরা তো বলছি আমার মেয়েকে বিয়ে করলে নাবিলের ভাগ্য খুলে যাবে আর আমার মেয়ের কলঙ্কের দাগ আছে, এর বাহিরে তো কোনো সমস্যা নেই। আমি আপনার মেয়ের অতীত নিয়ে কোনো কথা বলছি না, ওইটা আপনার মেয়ের কোনো দোষ নাই, বাট আপনার মেয়ে আমার ছেলের বড় হয়, আর আমার ছেলেকে বিয়ে করলে দেখা যাকে পড়াশোনা নষ্ট হবে, বউয়ের সময় দিবে নাকি পড়াশোনায় সময় দিবে? আমার হাজবেন্ড তো স্টুডেন্ট ছিল, আমরা দুজন ছিলাম, তাতে কি আমাদের পড়াশোনা নষ্ট হয়েছে? আমরা আরো উন্নত করছি সবার থেকে। আমার ছেলেকে জিজ্ঞেস করব, রাজি হইলে হবে, না হইলে সম্ভব না। আমার এক সন্তানের জন্য তো আর আমি অন্য সন্তানকে জোর করে বিয়ে করাতে পারি না। আপনার ছেলে যা চাইবে সব দেওয়া হবে, 25% ওর নামে হবে। আর কি চান বলেন? সরি ম্যাম, আপনি যদি ভেবে থাকেন লোভে আপনাদের সাথে আত্মীয়তা করতে যাচ্ছি তাহলে ভুল। সেটাই ভাবলে তাহলে আসতে পারেন। আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছিল, আপনার ছেলে ভালো তাই রাজি হয়েছে, না হইলে আমি কখনো রাজি হতাম না। আমি মধ্যবিত্ত হতে পারি, বাট আমি আমার সন্তানেরা কেউ লোভী না। নদীর আম্মু রেগে যাবে, সাথে সাথে নদীর আব্বু থামিয়ে দিয়ে বলল, ভাই সাহেব, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি ওকে শান্তভাবে জিজ্ঞেস করেন, যদি রাজি হয় তো হলো, না হলে তো কিছু করার নেই। আমার ছেলে যেহেতু পছন্দ করেছে, আতিয়া মামুনিকে সেখানে কিছু বলার নেই আমার। এখন ওরা আসুক, কি বলে শুনে ডেট ফাইনাল করব। আর নদী নাবিলের ব্যাপার না হয় পরে হোক। কথা বলছিল তখনই চারজন নিচে চলে আসলো। নাবিলের আব্বু বলে উঠল, নাবিল। জি আব্বু। আশিক, তাহলে কি বলো তোমরা, ডেট ফিক্সড করবো নাকি না?
দুজন হাসি মুখে সম্মতি দিলে সবাই আলহামদুলিল্লাহ বলল। নদীর আব্বু বলে উঠল, তাহলে আলহামদুলিল্লাহ বিয়াই, তাহলে বিয়ের ডেট ফিক্সড করে ফেলি। যেহেতু দুজনেই রাজি আর সম্পূর্ণ খরচ আমার, আপনাকে কোনো কিছু দিতে হবে না, শুধু আমাদের আপনার মেয়েকে দিলেই হবে। আমার মেয়ের জন্য যা রাখছি তা তো দেবো আমি। আমার সাধ্যমতো আমি অনুষ্ঠান করতে চাই। রিসর্ট বুকিং করব আমি, ওখানেই দুই পক্ষের বিয়ে হবে। ইনশাল্লাহ, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী না হলে আমি ওইখানে করতে পারবো না। আপনাকে যা বলা হয় তাতে খালি না করেন, মানে আপনার না করার স্বভাব নাকি? আম্মু রাগ কেন করছো? উনি তো ঠিক বলছে। ওনার মেয়ের বিয়েতে ওনার সাধ্যমতো অনুষ্ঠান করবে, আর আমার বউ ভাত বড় অনুষ্ঠান করলে তো হইল না, তাই না? আর বেশি সমস্যা হইলে আমি এখন বিয়ে করে তুলে নিয়ে যাব। আশিকের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালে। আশিক লজ্জা পেয়ে গেল। নাবিল বলে উঠল, আন্টি রাগ করবেন না, আপনাকে আব্বু বোঝাতে পারে নাই। আসলে আন্টি, আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে। আমরা মধ্যবিত্ত, কিন্তু আমাদেরও তো শখ আছে। তাই আব্বু বলতে চাইছেন আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আর আশা করি আপনাদের অসম্মান হবে এমন কিছু হবে না। বুঝেছি, ওকে যেটা ভালো লাগে তাই করেন, আমি উঠছি। নদীর আম্মু চলে যেতে নিলে নদী ধরে পড়ল। আম্মু সমস্যা কি? এইভাবে উঠে কেন যাচ্ছ? আমার কথার যেখানে দাম নাই সেখানে আমি থেকে কি করব? ময়না, বসো। এটা কি ধরনের ব্যবহার? দুঃখিত, আমি এখানে থাকতে পারছি না। আন্টি, আমার ফ্যামিলির দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি সবার হয়ে। তুমি কেন ক্ষমা চাইবে? আমার দোষ, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। কি সিদ্ধান্ত আন্টি, আমাদের জানান। আমি দেখি আমার বাবা মাকে বোঝাতে পারি নাকি। কি বুঝাবে? তোমার বাবা মা তো তোমার উপরে নির্ভরশীল। সবাই অবাক হয়ে তাকালো। নাবিল বলে উঠল, কি কথা যে আমার উপরে নির্ভরশীল হইল? আম্মু আব্বু, কি কথা? দুজন চুপ থাকলে নাবিল বলে উঠল, আন্টি কি কথা, আপনি কি আমাকে দয়া করে বলতে পারবেন? নদীর আম্মু বলতে যাবে, নদীর আব্বু ইশারা করলো না বলতে। নদীর আব্বু পাত্তা না দিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতে চায়, তুমি কি বলো? নদীর আম্মুর কথা শুনে তিনজন মানুষ বাদে সবাই অবাক হয়ে গেল। বড় বড় করে চোখ হয়ে গেল। নদী বলে উঠল, হোয়াট? আম্মু কি যা তা বলো, ওই আমার কত ছোট। তাতে কি হয়েছে? সিনিয়র মেয়ে কি মানুষ বিয়ে করে না নাকি? আম্মু তোমার মেয়ে আর 5-10টা মেয়ের মতো না, তোমার মেয়ে একটা দাগ আছে। আন্টি, আমি বেকার। আমি যদি জব করতাম তাহলে আপনার মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিতাম, বাট আমি ইন্টারে পড়ি। ইন্টার পাসটা করলে তাও জব চেষ্টা করতে পারবো। নাবিলের কথা শুনে সবাই চোখ বড় বড় হয়ে গেল। নদীর আম্মু খুশি হয়ে বলল, নাবিল, তুমি কি বিয়েতে রাজি? বলো তুমি বেকার, ওটা সমস্যা নাই। তুমি যদি বিয়ে করো তাহলে আরো তোমার লাভ। আমাদের 25% তোমাকে দিব, শুধু আমার মেয়েকে ভালো রাখতে পারলে হবে। অতীত নিয়ে কখনোই ওকে খোটা দেওয়া যাবে না। করব না আপনার মেয়েকে বিয়ে। নাবিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আতিয়া নাবিলের কাঁধে হাত রেখে বলল, ভাই শোন, রেগে কেন যাচ্ছিস? সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে বল, যদি ওই মেয়েকে বিয়ে করতে চাস তাহলে হ্যাঁ বলে দে, আর সুন্দরভাবে বলে দে তুই এসব চাস না। রাগ করে কথা বলা বন্ধ কবে করবি তুই? আরে আপু, উনি কি বলল শুনলে না? আমি বেকার, তাই বলে কি আমার বিয়ে করার বউকে রাখার জায়গা নাই নাকি? আমি যা খাই আমার বউ তাই খাবে। সেখানে উনি কোন হিসেবে আমাকে লোভ দেখায়? নাবিলের কথা শুনে নদীর আব্বু আতিক অবাক হয়ে গেল। নাবিল বলে উঠল, আপনাকে আমি বিয়ে করতে চাই, আমি এই কথা আপনাকে কখনোই বলতাম না। যেহেতু আপনার ফ্যামিলি কথা তুলছে তাই বলছি। আপনাকে আমি বিয়ে করলে আমার ফ্যামিলি যা দিবে, যা খাওয়াবে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ে আপনাকে করব। বাট বাপের বাড়ির ফুটানি আমাকে দেখাবেন না। আপনার কোটি টাকা থাকতে পারে, আমাকে ওইসব দেখাতে আসবেন না। আমার ফ্যামিলি আমাদের যেভাবে বড় করছে আপনাকে সেইভাবে রাখবো। আর আমি ইন্টার পাস করলে আমি জব নেওয়ার চেষ্টা করব। না হয় আমার আব্বুর ব্যবসায় জয়েন হওয়ার চিন্তা আছে, সাথে পড়াশোনা করব।
এখন আপনি কি রাজি? না হইলে এখানে বাদ দেন, আমার বোনের আর আপনার ভাইয়ের বিয়ে হবে। নাবিল এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। নদী খুশি হয়ে বলল, আমি রাজি, বাট তুমি যদি আমার অতীত নিয়ে, আমার বয়স নিয়ে কথা তোলো, তাহলে এই সম্পর্কে না যাওয়া ভালো। আমার বাবা মা এমন শিক্ষা দেয় নাই যে কারো অতীত নিয়ে কথা বলবো বা জেনে শুনে কাউকে কাছে নিয়ে এসে স্বার্থের পরে ছুঁড়ে ফেলে দিব। হ্যাঁ, আমি বেয়াদবের মতো কথা বলি, বাট উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার অভ্যাস আমার। অন্যায় আমি সহ্য করতে পারি না। আমার তোমার কথাবার্তা ভালো লাগছে, আমি রাজি। সবাই খুশি হলো। নদীর আম্মু বসে পড়লো। সবাই কথা বলে ডেট ফিক্সড করে ফেললো। এক সপ্তাহ পর নাবিল ভার্সিটির অনার্সের 2য় বর্ষে ক্লাসের সামনে যেতে নাবিল গানে মিষ্টি মধুর কণ্ঠ ভেসে উঠল। কেউ গান গাচ্ছে, সময় যখন মনোর ঝরে এমন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকী সঙ্গী মনতা, আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শূন্যতা। নাবিল নদীর কাছে দাঁড়িয়ে পাশে বসে বেঞ্চের উপরে হাতের কোড়ো রেখে হাতে গালে দিয়ে শুনতে লাগলো। সবাই ভ্রু কুচকে তাকালো। নদী গান শেষ হতে সবাই হাতে করতালি দিল। নাবিল বলে উঠল, আপনাকে কবে অবহেলা অপমান করলাম? নাবিলের কথা শুনে নদী তাকাতে চমকে পড়ে যেতে নিবে, সাথে সাথে নাবিল হাত ধরে ফেলল। নদী তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে? নাবিল, এখানে কি করস? তোকে যে বললাম পাশের রুমে, এই রুমে না। সিনিয়র আপু, তুমি ওকে চেনো? আমার জুনিয়র হাজবেন্ড। রূপার কথা শুনে নাবিল ভেবাচাকা খেয়ে বেঞ্চি থেকে উঠে পড়ল। নদী তাকাতে নাবিল ভয়ে ঠোক গিলে বলে, আরে আরে, মজা করছে। আপু মজা করো না তো। যাক বাবা, জামাইজান মজা কেন বলছো? দূর দূর, আপু আর মজা করব না, এমন বাস দিও না আমার ভবিষ্যতের ব্যাপারে। আসো বাসর করতে যাই, তাহলে ভবিষ্যতের জন্য। রূপা লজ্জাপর অভিনয় করলে নদী রেগে চলে যেতে নিবে, সাথে সাথে নদীর হাত হলো। নদীর আগে বলল, হাত ছাড়ো। আরে উনি মজা করছে, ওনার বয়ফ্রেন্ড আছে। আরে ওই যে ভাইয়া, ভাইয়া তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে নাকি না? না নিলে আমি কিন্তু কাজ করে দিব না। রুফা, আবার ওর পিছনে কেন লাগছিস? কাহিনী কি? তোমার জুনিয়র ভাই এই মেয়েটার হাত ধরছে। নাবিল তাড়াতাড়ি করে হাত ছেড়ে পড়ল। কিছু না, আমি আসছি। নাবিল দৌড়ে চলে গেল। নাবিল ছাদে গিয়ে কম্পিউটারে ওয়াইফাই তার দিয়ে যেতে লাগলো। নদী নাবিলকে দেখে বলল, ওই কি করছো, পাগল হয়ে গেছো নাকি? পড়ে যাবে তো, নামো এখান থেকে। নদীর কথা শুনে নাবিল ল্যাবের জানালার কাছে নেমে তার দিতে লাগলো। নদী বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। নাবিল বাইক বেয়ে উপরে উঠে গেল। নদী দৌড়ে ছাদে গেল। নাবিলকে সোজা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। নাবিল হতভম্ব হয়ে গেল। নদী কান্না করলে নাবিল নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আরে কান্না কেন করছেন? আমি সম্পূর্ণ ঠিক আছি তো। বেয়াদব ছেলে, তোমাকে কে অনুমতি দিয়েছে এখানে উঠতে? যদি পড়ে যেতে বাঁচতে নাকি? আরে বাবা, কিছু হইতো না, আমার এসব নামা ওঠার অভ্যাস আছে। চুপ করো, আর কখনো যদি ওঠা দেখি তাহলে। নদী আর কিছু বলার আগে রূপা রাফি চলে আসলে। নদী দৌড়ে চলে গেল। নাবিল ওদের সাথে কথা বলে নিচে চলে গেল। 5 দিন পর নাবিল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। নদী আসতে নাবিল নদীর সামনে দাঁড়িয়ে পড়ল। আপনার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নাই। আমাকে ইগনোর করার কারণটা তো আমাকে বলবেন। কোনো কারণ নাই, আমার রাগ অভিমান তোমাকে বুঝতে হবে না। আমাকে যেতে দাও, সামনে থেকে সরো। নাবিল নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নদী বারবার নামিয়ে দিতে বলতে লাগলো। নাবিল নদীকে বাইকে বসিয়ে বাইক চালাতে লাগলো। নদী বলে উঠল, আমাকে ধরার সাহস কোথা থেকে পাও? আমাকে নামিয়ে দাও বলছি। চুপ করে থাকেন, আমার আবার সাহস খুঁজছেন? ভুলে যাবেন না আমাদের কাবিন হয়েছে কিন্তু। আমি কাবিনের কাগজ ছিঁড়ে ফেলবো। আমি কি করছি তার উত্তর না দিলে আমি আপনাকে যেতে দিচ্ছি না। নদী নাবিলকে নামিয়ে দিতে বলতে লাগলো। নাবিল বাসায় চলে গেল। বাসায় গেলে নদীকে দেখে নাবিলের আম্মু বলল, এই কি হয়েছে? বৌমাকে এভাবে তুলে কেন নিয়ে এসেছিস? আম্মু আমাকে নামিয়ে দিতে বলেন। নদীকে নামিয়ে দিল। আতিয়া ফোনে কথা বলতে বলতে বের হতে দেখে নদী। আতিয়া বলে উঠল, এই আমি পরে কথা বলি, নদী এসেছে। নদী ওইখানে? রাখি।
আতিয়া কল কেটে দিল। আতিয়া বলে উঠল, আরে নদী, কেমন আছো বোন? ভালো। ভাবি আপনার ভাইকে বলেন আমাকে যেতে দিতে। নাবিল, কি সমস্যা? নদী এসব কি বলছে? আপু, আমার ওর সাথে কথা আছে, তাই নিয়ে এসেছি। রুমে চলো আমার সাথে। রুমে যাবে মানে? আমাদের তো কাবিন হইছে, রুমে গেলে কি সমস্যা? আমি জাস্ট কথা বলবো। হাসলামি করছোস? এখানে কথা বল, আমাদের চোখের সামনে থাক। আমি কোনো কথা বলতে চাই না। কি হয়েছে বলো তো? এত রেগে কেন আছো? কিছু না, আমি বাসায় যাব। আম্মু, আমার সাথে 5 দিন ধরে কোনো যোগাযোগ নাই, আমাকে ব্লক মেরে রাখছে। আমি কি করছি তা তো বলা লাগবে নাকি? তুমি জানো না কি করছো? তুমি সব জেনেও না জানার ভান করবে না। আরে বাবা, আমি জানলে কি তোমাকে বারবার জিজ্ঞেস করতাম? নদী, তুমি বলো কি করেছে নাবিল? মুখ দেখে মনে হচ্ছে ও বুঝতে পারছে না কেন রাগ করছো। ভাবি আপনি ওর বোন হন, কিভাবে দেখাবো? তারপর এই নাও। নদী ফোন বের করে আতিয়ার সামনে ফোন ধরলে আতিয়ার আগে নাবিলের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। নাবিলের আম্মু হতভম্ব হয়ে গেল। নাবিলের আম্মু বলল, আতিয়া, এটা কি করলি? নদী, তুমি বাসায় যাও, আর আপু আসুক, আমি আপুর সাথে কথা বলে ওর ব্যবস্থা করছি। নাবিল নদীর হাত থেকে টান দিয়ে ফোন নিলে নাবিল চোখ কপালে উঠে গেল। নাবিল কিছু বলার আগে নদী ফোন কেড়ে নিয়ে বের হয়ে গেল। নাবিল দৌড়ে গিয়ে নদীকে বলল, নদী, বিশ্বাস করো, আমি কিস করি নাই, আমি কখনোই এমন কিছু করি নাই। আমি ওকে ফ্রেন্ড ছাড়া আর কিছু ভাবি না। চুপ, কোনো কথা বলবে না। তোমার কোনো কথা শোনার সময় আমার নেই। প্লিজ আমার কথা শোনো। ওই আমাকে প্রপোজ করছিল, আমি না করে দিয়েছিলাম। তোমার বেস্ট ফ্রেন্ডও ওই পার্কে ছিল, তুমি ওনাকে কল করে দেখো আসলে কি হয়েছে। প্লিজ আমাকে একবার বিশ্বাস করো। আমার বেস্ট ফ্রেন্ড মানে? ওই দেখো হাত দেখাচ্ছে, ওইটা তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে কল করো। যদি না হয় আমি বিয়ে ভেঙে দেব। তুমি ওনাকে কল করো। নদী দাঁড়িয়ে ওর বেস্ট ফ্রেন্ডকে কল দিল। কল রিসিভ করতে ওই পাশ থেকে রুহি কল ছড়ে বলল, বল জানু। দোস্ত, তোকে কিছু পিক দিয়েছি, দেখে বল তো ওইখানে কি তুই চিনিস? ওয়েট দেখি। রুহি ছবিগুলো দেখে হাসতে হাসতে বলল, আরে বাহ, কি রোমান্টিক পিক। বাট এগুলো কখন হলো? ওই ছেলেটা মেয়েটা কে জানোস? বাট এসব তো কিছু হতে দেখলাম না। তুই এই পিক কই পাইলি? কে ওরা? ওই যে তুই গান করছিলে একটা, তোর পাশে বসে শুনছিল ওই ছেলেটা। ইন্টারে পরে মনে হয় ওর ফ্রেন্ড প্রপোজ করছিল, ছেলেটা রিজেক্ট করে তো ওইখান থেকে চলে গেছে। আর যে সিন দেখাচ্ছে এমন কিছুই তো ছিল না। মেয়েটা জোর করছিল, ছেলেটা সরিয়ে থাপ্পড় মারছিল, তারপর তো ছেলেটা ওখান থেকে চলে যায়। বাট এই পিক কই পাইলি রোমান্টিক? হা হা হা। আচ্ছা দোস্ত, ভালো থাক। রুহি আর কিছু বলার আগে নদী কল কেটে দিল। নাবিলের দিকে তাকাতে নদী লজ্জা লাগতে লাগলো। নাবিল নদীর দিকে তাকিয়ে বলল, উনি কি বললো? সরি, আমার অনেক কষ্ট হচ্ছিল। আমাকে তো একবার বলবেন। আর আল্লাহ বাঁচাইছে, আপনার বেস্ট ফ্রেন্ড না থাকলে আজ আমার বউকে হারাতে হইতো। নাবিলের মুখে বউ ডাক শুনে নদী লজ্জা পেয়ে গেল। নদী বলে উঠল, বাসায় যাব। আপু আমাকে মারলো। ভাবিকে আমি কল দিয়ে বলে দিব। আব্বুকে বলে আমার চামড়া তুলে ফেলবে। কিছু হবে না, বাসায় যাব, রেখে আসো। নাবিল বাইক ঘোরালে নদী নাবিলের বাইকে উঠে পড়ল। নদী নাবিলকে ধরতে যাবে, সাথে সাথে নাবিল বলে ওঠে, আর 1 সপ্তাহ বাকি আছে, তারপর ধরেন। নদী আর কিছু বলল না। নাবিল নদীকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বিয়ের দিন নাবিল বাসর ঘরে প্রবেশ করে নদীকে সালাম দিল। নদীর সালামের উত্তর নিল। নাবিল নদীর পাশে বসলো। নদীর মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে দিতে নদীর সাথে সাথে নাবিলের ঠোঁটজোড়া নিজের দখলে নিল। নাবিলের চোখ বড় বড় হয়ে গেল। 3 মিনিট পর ছালে নাবিল ফিক করে হেসে দিয়ে বলল, আল্লাহ আমার বউকে দেখে আমার থেকে বেশি উত্তেজিত। নদী নাবিলের কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচের দিকে করে বলল, কি করব, আমার বরের ঠোঁট দেখে তো আমি অনেক আগেই ফিদা হয়েছিলাম। শুধু অপেক্ষা করছি কবে কিস করতে পারবো, কবে আপন করে পাবো। এত রসালো ঠোঁট দেখলে কার মাথা ঠিক থাকবে? বাব্বা, আমার বউয়ের মুখে এই কি কথা শুনছি। আমি তো ভাবছি আমার বউ রোমান্টিক হবে না, এখন তো দেখি এর কাছে আমি কিছুই না। নদী নাবিলের কথা শুনে লজ্জা পেয়ে গেল। নাবিল দুষ্টুমি করে বলল, শোনো, নিচে নামো, প্রপোজ করি, তারপর আপনাকে নিয়ে ছাদে গিয়ে সারা রাত চাঁদ দেখব। কি চাঁদ দেখে সময় কাটানোর জন্য এই বাসরাতের অপেক্ষা করছি নাকি? নদী রাগে লোক নিয়ে তাকালো। নাবিল মনে মনে হাসতে লাগলো। নাবিল বলে উঠল, আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। নদী রাগে লোক নিয়ে তাকালো। নাবিল মনে মনে হাসতে লাগলো। নাবিল বলে উঠল,
কি করব এটাই তো করা লাগে জানতাম। তুমি এতটা ছাড়ো না যে বাসর রাতে কাহিনী বোঝো না। কি কাহিনী বউ? আমার কিন্তু রাগ হচ্ছে, দূর, আমার অধিকার আমি নেই। নদী লাফ দিয়ে নাবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো। নাবিল হাসতে লাগলো। নদী নাবিলকে কিস করতে লাগলো। নদীকে নিচে ফেলে ঠোঁট কিস করলো। ঠোঁট থেকে সারা শরীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী নিজের কন্ট্রোল করতে না পেরে নদীর উপরে উঠে পড়লো। নাবিল দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। নদী ব্যথায় কুকড়ে উঠল। নাবিল ঠোঁটে চুমু দিতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল দুজনেই। নাবিলের বুকে মাথা দিয়ে নদী শুয়ে পড়লে নাবিল কপালে চুমু দিয়ে বলল, অনেক ব্যথা পাইছো? অল্প, দূর। সরি। অত ভালো হাজবেন্ড হতে হবে না। আবার একটু আদর করি? না করি না? না। তুমি নিজের ইচ্ছে আসলে, এখন আমি চাইলাম তুমি না করছো। আচ্ছা, আর একটু করি। এখন একটু বুকে শান্তিতে থাকতে দাও। আচ্ছা। নদী নাবিলের বুকে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। নাবিল আস্তে আস্তে নদীকে ডাকতে লাগলো। জান এখন আদর করি। এই জান শুনছো? নাবিলের হাত নদী ঘুমের ঘরে সরিয়ে দিতে লাগলো। নাবিল বলে উঠল, যাক বাবা, বউ ঘুমিয়ে গেছে। আচ্ছা ঘুমাক, ডিস্টার্ব না করি। এই কয়েকদিনে যে অবস্থা গেল, ঘুম হয় নাই। নাবিল নদীকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করতে করতে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে নাবিলকে দেখে চমকে উঠল। নদী ভাবতে লাগলো, হায় হায়, বরটাকে আদর না করে ঘুমিয়ে গেছিলাম। আল্লাহ, বেচারা কত যে রাগ করেছে মনে হয়। নদী উঠে যেতে নিবে, সাথে সাথে নাবিল পিছন থেকে জড়িয়ে ধরল। নদী চমকে উঠল। নাবিল নদীকে নিজের ওপরে ফেলে চুলের ঘ্রাণ নিতে লাগলো। নদী বলতে লাগলো, জান, আই এম সরি, চোখ বন্ধ হয়ে গেছিল, সরি সরি, রাগ করো না। নদীর কথা শুনে নাবিল নদীকে নিচে ফেলে আদর করে গালে কিস করে বলল, আরে বিবি জান, সরি বলতে হবে না। আমি জানি আমার বউটার উপর দিয়ে কত ধকল গেছে। ক্লান্ত ছিলে তাই ঘুমিয়ে গেছো। জান, তুমি সত্যিই রাগ করো নাই তো? জি না, রাগ করি নাই। এখন আদর করব। করতে দিলে তো ভালোই হইতো। নাবিল হাসি দিলে নদী কিছু বলার আগে নাবিল ছাপিয়ে পড়ল। নদী নাবিলের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে হুট করে দরজার নখ হলে দুজন চমকে উঠল। নাবিল বলে উঠল, কে? এই শালা, রুম থেকে বের হ। বউ পেয়ে কি বের হওয়ার ইচ্ছে হচ্ছে না নাকি? দূর শালা, আসার সময় পাস নাই? বাসায় যেতে হবে। আঙ্কেল আমাকে পাঠিয়েছে তোমাদের সবাইকে ডাকার জন্য। আশিক ভাইয়া, আপু কখন বের হয়েছে? আর শালা, তুই কখনো হাঁদর খাওয়া শুরু করছস? নদী লজ্জায় উঠে দৌড়ে অসমে চলে গেল। নাবিল প্যান্ট পরে দরজা খুলে দিলে রাকিব হাসতে হাসতে বলল, ভাই, ভাবি যে কতটা উত্তেজিত ছিল তোকে দেখে বোঝা যাচ্ছে। দূর শালা, উল্টা পাল্টা বন্ধ কর। ওকে যা, মজা করলাম না। গোসল করে বের হ, না হলে এই অবস্থায় যদি কেউ দেখে। রাকিব হাসতে হাসতে চলে গেল। নাবিল আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিজেই চমকে উঠল। নাবিল লজ্জায় বলল, পাগলি বউটা এক জায়গায়ও কিস করা বাদ দেয় নাই। নাবিল হাসতে লাগলো। নাবিল দরজা লাগিয়ে দিল। নদী গোসল করে বের হলে নাবিল তাড়াতাড়ি করে অসমে চলে গেল। নদী রেডি হয়ে বলল, নাবিল, আমি সবার সাথে দেখা করতে গেলাম। আচ্ছা যাও। নদী নিচে চলে গেল। নদীকে দেখে ওর বেস্ট ফ্রেন্ড এসে হালকা করে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, জানু কেমন আদর দিল। আদরে দেখে জানু বেশি সুন্দর হয়ে গেছস। যা ফাজিল, মজা করিস না। তুই একটা জিনিস, জামাইকে লুকিয়ে লুকিয়ে পাহারা দিতি। আমি শুধু ভাবতাম এই নদী আবার জুনিয়র ছেলের দিকে নজর কেন। এখন সেন বুঝছি, আমার জানু তো তার জামাইকে চোখে চোখে রাখতে ব্যস্ত। যা ফাজিল। কেমন আদর হইল বল। ক্যামেরা লাগাইতে চাইছিলাম, তোর আম্মুর ভয়ে ওই রুমে যাইতে সাহস পাই নাই। নদী ভ্রুকুচকে তাকালে রুহি হাসি দিয়ে বলল, হি হি হি, জানু এভাবে তাকাইস না। আল্লাহ, মাইয়ার জীবনে একটা জামাই দিয়ে দাও। আমি ওর বাসর ঘরে ক্যামেরা লাগিয়ে লাইভ করতে চাই। কুত্তি। রুহি রেগে নদীকে মারতে যাবে। নদী দৌড়ে যেতে লাগলো। রুহিও যেতে লাগলো। রুহি রাকিবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবে, সাথে সাথে রাকিব ধরে ফেল। দুজনের চোখে চোখ পড়ল। নদী দুজনকে দেখে মিটি মিটি হাসতে লাগলো। ওইদিকে নাবিল গোসল করে রেডি হয়ে বের হতে ওর ফোন বেজে উঠল। নাবিল এত কল দেখে নাবিল কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? নাবিল, আমি রাইসা। বিয়েতে আসলি না কেন? নাবিল, তুলির জন্য AB+ রক্ত লাগবে। নাবিল, তুলিকে রক্ত দিতে পারবি কি?
ওর অবস্থা খুব খারাপ। নাটক বন্ধ কর, ভালো থাক, বাই। নাবিল কল কেটে হাঁটতে লাগলো। নাবিলকে বারবার কল দিতে লাগলো। নাবিলের হোয়াটসঅ্যাপে তুলির ছবি পাঠাতে লাগলো। নাবিল নিচে গেল। নাবিল সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। নদী, নাবিল, আতিয়া, আশিক চারজন সবার সাথে কুশল বিনিময় করছিল। নাবিল ডাটা অফ করতে গিয়ে নোটিফিকেশনে একটা ছবি দেখা গেলে নাবিল ক্লিক করলো। নাবিল ছবিটা ক্লিক করলে হতভম্ব হয়ে গেল। নাবিলের হাত পা কাঁপতে লাগলো। নাবিল পড়ে যেতে নিবে, সাথে সাথে নদী নাবিলকে ধরে ফেলল। নদী বলে উঠল, কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি একটু বের হব। কোথায় যাবে? বাসায় একসাথে যেতে হবে। আমি আসছি। নাবিল এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল। নাবিল রাকিবের বাইকের চাবি নিয়ে বাইক নিয়ে সোজা হসপিটালে চলে গেল। নাবিল গেলে তুলির আব্বু আম্মু বলল, এই ছেলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো। রাইসা, রক্ত দিব কোথায়? রক্ত কে নিচ্ছে? আর দরকার নাই। কেন? তুলি আর কখনো তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে না। তুলি আর কখনোই তোকে জ্বালাবে না, তোকে কখনোই আর বলবে না, নাবিল আমি তোকে ভালোবাসি, আমাকে একবার ভালোবেসে দেখ। রাইসার কথা শুনে নাবিল হাত পা কাঁপতে লাগলো। নাবিল তুলিকে দেখার সাহস পেল না। নাবিল পিছনে ঘুরে হাঁটতে লাগলো। নাবিলের চোখ সামনে তুলির স্মৃতি ভেসে উঠতে লাগলো। ফ্ল্যাশব্যাক। সবাই পার্কে বসে আড্ডা দিচ্ছিল। নাবিল বাইক থামিয়ে সবার কাছে চলে গেল। নাবিল গেলে রাইসা তুলিকে বলল, তুলি নাবিল নাবিল এসেছে। নাবিল কাছে আসতে তুলি খুশি হয়ে নাবিলের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ধরে পড়ল। নাবিল, তুই আমার কেয়ারিং বন্ধু থেকে আমার কেয়ারিং বয়ফ্রেন্ড হবি? একবার প্রপোজ গ্রহণ করে দেখ, হাজবেন্ড বানিয়ে সারা জীবনের জন্য তোকে আঁচলে বেঁধে রাখবো। তুলির কথা শুনে সবাই মিটি মিটি হাসলো। নাবিল ফিক করে হেসে গোলাপ ফুল নিয়ে একটা করে পাপড়ি দেখতে লাগলো। তুলি খুশি হয়ে দাঁড়ালো। নাবিল হাসতে হাসতে বলল, তোর প্রপোজে ভুল আছে। তুই তো ভাই শার্ট প্যান্ট পরো, তোর তো আঁচলেই নাই। তার মানে দাঁড়ালো তোর সাথে মোর হবে না মিল। নাবিলের কথা শুনে তুলির মুখে হাসিটা মলিন হয়ে যেতে লাগলো। সামনে বসে আছে রুহি, হাসতে হাসতে বলল, বাহ, অনেক মজার কথা বলে তো। কথাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। দোস্ত, মজা বন্ধ কর। আর গোলাপ সুন্দর আছে, আমার বউকে দেওয়া যাবে। নাবিল, তোর বউ মানে? নাবিল, আমি সিরিয়াস ভাবে তোকে বলছি। আরে ওই যে মেয়েটাকে বাঁচলাম, ওই মেয়েটা আমার বউ হয়। আমাদের কাবিন হইছে। নাবিলের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। তুলি নাবিলের দিকে তাকিয়ে বলল, মজা করিস না আমার সাথে? মজা করছিস আমার সাথে, তাই না? নাবিল, মজা করিস না তো। ওই মেয়ে তোর বড়, তার সাথে তোর কিভাবে কাবিন হয়? আর আমাদের জানালি না? এটা মিথ্যা। দূর ধরসকে ছাড়, আমি মিথ্যা বলছি না। আমি ওই মেয়েকে ভালোবাসি। প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছিলাম। তার চাহনি, তার চোখ জোড়া আমাকে পাগল করে দিয়েছিল। নাবিলের কথাগুলো তুলির বুকে তীরের মতো লাগতে লাগলো। তুলি আর সহ্য করতে না পেরে নাবিলের মুখ ধরে কিস করতে নিল আর বলতে লাগলো, চুপ, কোনো কথা বলবি না তুই। তুই শুধু আমার, আর কারো না। শুধু আমার। তুই আমাকে ভালোবাসবি, আর কাউকে না। নাবিল রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। ফাইজলামি করস। আমি তোকে ফ্রেন্ড ছাড়া কিছু ভাবি না। তুই উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আর নির্লজ্জর মতো সবার সামনে কিস করতে আসোস। নাবিল, এমন কেন করছিস? নাবিল, তুই আমাকে ভালোবাসিস। তুই আমাকে ভালো না বাসলে আমার কি আর কেন করিস? আমার সুখে দুঃখে পাশে কেন থাকিস? উত্তর দে। আমাকে তুই ভালোবাসিস, আমার সাথে তুই মজা করছিস? আমার দিকে তাকা। তুলি নাবিলের মুখে হাত দিয়ে কপালের সাথে কপাল লাগিয়ে কান্না করতে করতে বলল, নাবিল, আমার সাথে মজা করিস না। আমি তোকে অসম্ভব ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোকে ছাড়া বেঁচে থাকতে ভাবতেও পারি না। তোকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। তুই ওই মেয়ের সাথে কথা বলবি না। আমার কষ্ট হচ্ছে নাবিল। আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি।
ধুর কি যাতা শুরু করছস, তোর সাথে আমার ফ্রেন্ডশিপও আজ থেকে বাদ। বাই। নাবিল তুলিকে ধাক্কা দিয়ে চলে যেতে নিল। তুলি পড়ে গেলে রাইসা আর ফ্রেন্ডরা তুলে ধরলো। তুলি চিৎকার দিয়ে বলল, নাবিল, আমি তোকে অন্য কারো হতে দেব না। তুই যদি অন্য কারো হোস, আমি নিজেকে শেষ করে দেব। আমার মৃত্যুর জন্য তুই দায় থাকবি নাবিল। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে বের হলো। নাবিল রাস্তা দিয়ে আনমনে বাইক চালাচ্ছিল। নাবিলের বাইক নদীদের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। নদী বলে উঠল, ভাইয়া, নাবিল কিভাবে বাইক চালাচ্ছে? ভাবি ওকে কল দিলে ধরছেও না, আর ওইদিকে কোথায় যাচ্ছে? আশিক, গাড়ি ঘোরাতে বলো না। বাইকের পেছন পেছন জানতো। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বাইকের পেছনে যেতে লাগলো। ওইদিকে নাবিল নদীর পাড়ে বাইক থামিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আমি তোর মৃত্যুর জন্য দায়ী তুলি। আমাকে তুই ক্ষমা করে দিস। তুই আমাকে আগে কেন বলস নাই? শেষ বেলায় কেন আমাকে মনের কথা জানালি? আমাকে কেন বলস নাই আমাকে তুই ভালোবাসস? তাহলে তো আমি অন্য কাউকে ভালোবাসতাম না। নাবিল জোরে চিৎকার করে কথাগুলো বলতে লাগলো আর কান্না করতে লাগলো। পেছনে 3 জন দাঁড়িয়ে আছে। নাবিল কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আমাকে অপরাধী বানিয়ে দিলি। আমি তোর খুনি। তুলি, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোর যোগ্য ছিলাম না রে। আমি সঠিক সময় গেলে আমি হয়তো তোকে বাঁচাতে পারতাম। আমি তোকে শুধু অপমানই করে গেলাম। তুই যখন আমাকে নাবিল ফ্ল্যাশব্যাকে চলে গেল। নাবিল বর্ষে যে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তুলি বারবার SMS এ কল দিচ্ছিল। নাবিল SMS দেখে ভ্রু কুঁচকাল। নাবিল দেখে তুলি লিখেছে, নাবিল, বিয়ে করিস না। আমি সত্যি তোকে ছাড়া বাঁচবো না। নাবিল, বিয়ে করিস না। আমি সত্যি বলছি, আমি মরে যাব। আজাইরা কথা বাদ দে ভাই। আমি আজ একটা কথা বলছি না। নাবিল, বিয়ে করিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। তুলি কান্না করতে করতে বলল। নাবিল ফোনটা সাইলেন্ট রেখে চলে গেল। নদী নাবিলকে ধরতে নাবিল ভাবনার জগৎ থেকে বের হলো। নাবিল নদীকে দেখে থমকে গেল। নদী বলে উঠল, কি হয়েছে? কাকে ফোন করছো তুমি? এসব কি বলছো? নাবিল নদীকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলো। নাবিল কান্না করতে লাগলো। নদী নাবিলকে বলল, কি হয়েছে সেটা তো বলো, কান্না করছো কেন? আমার বেস্ট ফ্রেন্ড আর এই দুনিয়াতে নাই। আমি যদি সঠিক সময় গিয়ে রক্ত দিতে পারতাম তাহলে আজ ওই বেঁচে থাকতো। আমি ওকে মেরে ফেলছি। আমি বিশ্বাস না করে ভুল করছি। নাবিলের কথা শুনে আতিয়া নদী থমকে গেল। আতিয়া বলে উঠল, হোয়াট? তুলি মারা গেছে? আপু, আমি ওকে মেরে ফেলছি আপু। আমার জন্য ওই আত্মহত্যা করছে আপু। সবাই থমকে গেল। আতিয়ার চোখে পানি গড়িয়ে পড়লো। আতিয়া ফ্ল্যাশব্যাকে গেল। আপু, তোমাকে না আমার অনেক ভালো লাগে। তুমি এত কিউট কেন? তুলি আতিয়ার গলা জড়িয়ে ধরে কথাগুলো বলছিল। আতিয়া তুলির মাথায় হাল করে টোকা দিয়ে বলে, পাম কম দেও। কি চাই সেটা বলো। তোমার ভাইয়ের ঘরের চাবি। কি করবে? এখানে থাকবো। বাসায় কেউ নাই। আপু, আম্মু ও আঙ্কেল আন্টির সাথে পার্টিতে গেছে। ওইখানে চাবি আছে, নিয়ে যাও। নাবিল কি বাসায় আসবে নাকি? না, 2 দিন লাগবে আসতে। আচ্ছা। তুলি চাবি নিয়ে নাবিলের রুমে চলে গেল। আতিয়া কাপড় ভাঁজ করে রেখে বের হতে দেখে নাবিলের রুমের দিকে তাকাতে চমকে উঠল। তুলি নাবিলের শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। আতিয়া ভেতরে প্রবেশ করে বলল, আমার ভাইকে ভালোবাসো নাকি? আতিয়ার কথা শুনে তুলি ভেবা চাকা খেয়ে পেছনে তাকিয়ে বলল, আরে না, ঘুমাবো তো, তাই ওর প্যান্ট শার্ট পরেছি। পছন্দ করলে বলে দিতে পারো, তাহলে 2 জন মিলে একই শার্ট প্যান্ট পরতে পারবে। আমার আব্বুর টাকাও বেঁচে যাবে। আতিয়ার কথাগুলো হাসতে লাগলো। তুলিও হাসতে লাগলো। তুলি বলে ওঠে, আরে না, কি যে বলো না আপু। আচ্ছা আপু, গুড নাইট, ঘুমাবো। ওকে, ঘুমাও। আমি একটু চা খাবো, তুমি কি খাবে? না, ঘুমাই। গুড নাইট। ওকে। আতিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে কান্না করতে করতে বলল, ভাই, তুলি কি কোথাও ডাকছে? আমি ওকে শেষবার দেখতে চাই। এখন কই আছে জানি না আপু। হসপিটাল থেকে আমি বের হয়ে এসেছি। আমি ওর মুখ দেখার সাহস পাই নাই। নাবিলকে ধরে নিয়ে যেতে লাগলো। 17 বছর পর নাবিল নদীর উপরে নাক গুজে শুয়ে আছে। নদী অফিসের কাজ ল্যাপটপে করছে। নাবিল মাঝে মাঝে হালকা করে নদীর পিঠে কামড় দিচ্ছে। নদীর সাথে দুষ্টুমি করছিল। নদী ঘুরে উঠলে
নাবিলের মুখ নদীর বুকের মাঝখানে গিয়ে লাগলো। নদী বলে উঠল, ফাজিল, শান্তিতে কি কাজ করতে দিবে না নাকি? তুমি বড় কবে হবে? হ্যাঁ, বুদ্ধি আল্লাহ কবে যে দিবে। ছেলে বিয়ে করলে নাতি নাতনির মুখে দাদা ডাক শুনবে, আর উনি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করে। নদীর কথা শুনে নাবিল মুখ তুলে ঠোঁটে আলতো করে কিস করে। কিছুটা উপরে উঠে মুখের ওপর থেকে চুল সরিয়ে বলল, আমি কিভাবে বড় হব শুনি? আমার বউ যতদিন যাচ্ছে তত ইয়াং মেয়েদের মতো হয়ে যাচ্ছে, হট ফিগার। এই বয়সে কেউ বলতে পারবে না তোমার বয়স 36 হয়ে গেছে। আমাদের দেখে কেউ বোঝে না আমাদের একটা অত বড় ছেলে মেয়ে আছে। গতকাল 2 জন প্রপোজ করেছে, আমি একসেপ্ট করতে চাইছিলাম। তাই না? করো একসেপ্ট, সমস্যা কোথায়? করতে হবে। ছাড়ো তো, কাজ করতে দাও। বাবু চলে আসবে কিন্তু। তোমার ছেলে আমাকে গতকাল কি বলছে জানো? নাফিস বলল ওই সবার সামনে তোমাকে বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। আমার ইগোতে লাগছে। ও মা, কেন? আমি ওর ড্যাড, ওই আমাকে বন্ধু বলো। আমাকে অসম্মান করো না। ও মা গো, আমার জানুর বুঝি ইগোতে লাগছে। দেখি ইগোটা কোথায়। নদী কথাগুলো বলেই নাবিলের মাথা ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিল মিটি মিটি হাসলো। কারো পায়ের শব্দ আসলে নদী নাবিলকে তাড়াহুড়ো করে দুই পাশে আদর্শ হয়ে বসলো। সাথে সাথে নাবিলের ছোট মেয়ে নাইরা এসে বলল, ড্যাড, মম, ভাইয়া নিচে কান্না করছে, তাড়াতাড়ি আসো। হোয়াট? নাবিল নদী দৌড়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে নাফিস নাবিলের আব্বুর সামনে বসে কান্না করতে করতে বলল, দাদু, আমি ওকে ছাড়া বাঁচবো না। দাদু, তুমি আমাকে ওকে নিয়ে এসে দাও। তোমার ছেলেকে তো তুমি তার পছন্দের মানুষকে দিয়েছ, আমার পছন্দের মানুষকে নিয়ে এসে দাও, না হলে আমি কিছু একটা করে ফেলবো। আরে বাবা, শান্ত হও তো। এ তো উতলা হইলে চলে। তোমার আব্বুর জন্য সবাই পাগল ছিল, এই কারো জন্য না। ইয়া মানে আমি নদীর জন্য। সেটা তো বিয়ের পরে। নাবিলের কথা শুনে ভেবা চাকা খেয়ে ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব। বাচ্চাদের সামনে কি বলস? বাচ্চাদের বাপ হইছস, কিন্তু কোনো কাজের না। আব্বু, আমি কি করলাম যে আর ওই কেন কান্না করস? তোমাদের বলে লাভ নাই। দাদু, প্লিজ একটা কিছু করো। তোমার ছেলে বলছিল, আমাকে থাপ্পড় মারছিল, তুমি ছাড়া কেউ পারবে না আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে এসে দিতে। ফাজিল পোলা, এই বয়সে কিসের ভালোবাসা রে? তোর বয়সে তো আমি ওইসব বুঝতাম না। আর তুই কিনা বলো শোকে ছাড়া বাঁচবি না। নাফিস কান্না করতে করতে বলল, নাটক করবে না ড্যাড, মম। তোমরা কিন্তু 17 বছরে বিয়ে করছো, মম 19 বছরে। আমাকে তোমরা জ্ঞান দিও না। নাফিসের কথা শুনে দুইজন একের উপরের দিকে তাকালো। নাবিল বলে উঠল, আমরা তোমার বাবা মা, মুখ সামলে কথা বলো। দাদু, তুমি কিছু বলছো না কেন? দাদু ভাই, কান্না বন্ধ করো। এই শোনো না, মেয়েটার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দাও, বিয়ে পড়িয়ে রাখবো। কাবিন নাবিলেরটা যেভাবে করছিলাম ভুয়া সার্টিফিকেট বানিয়ে, তেমন নাফিজেরটাও করা যাবে। সেটাই ভাবছি। নাফিস মেটার ঠিকানা দাও। নাফিস ঠিকানা দিল। নাবিল কিছুটা চমকে উঠল। নাবিল বলে উঠল, বাসার নাম্বার 108। তুমি কিভাবে জানো? হোয়াইট। এইটাই তো। যা ভাবছো আমিও তাই ভাবছি, বাট ওই বাসায় তো কেউ থাকে না। আচ্ছা, হয়তো বাসা ভাড়া থাকে বা কিনে নিয়েছে। তুমি চেনো নাকি? আচ্ছা, আমার অফিসে যেতে হবে, আমি আসছি। নাবিল রুমে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। নাফিস বলে উঠল, ড্যাডের আমার জন্য কোনো ভালোবাসাই নাই। আমার কথা কখনোই ভাবে না। আমি এখানে কষ্ট পাচ্ছি, আর ড্যাড অফিসে চলে গেল। নাফিস, বেয়াদবের কথা বলবে না। তোমার ড্যাড ভালোবাসে না, ফালতু কথা বলবে না। অফিসে মিটিং আছে, আর তোমার নানা ভাই দাদা ভাই তো আছে, তারা সব ব্যবস্থা করে দিবে। তোমার আব্বু তোমাদের সাথে ফ্রি ভাবে চলার চেষ্টা করে দেখে মাথায় উঠে গেছো। ওই একবার রাগ করলে একটা আশা দিয়ে নাড়ি ভুড়ি বের করে দিবে। ফ্রি ভাবে থাকতে দাও। কঠোর হইলে হজম করতে পারবে না। হ্যাঁ বৌমা, ঠিক আছে। নাবিলকে হেলাফেলা ভাবে নিও না। ও রেগে গেলে কারো সাধ্য নাই ও রাগ ভাঙানোর। ওই তো আর না করে নাই। ওই জানে আমি আছি, তোর নানু আছে, এটাই ব্যবস্থা করে দেব। ও রাগ তুলো না,
যত পারো ওর সাথে মিল দাও। আচ্ছা, আমি বিআইকে কল দেই। নাবিলের আব্বু কল দিল। নদীর আব্বু বসে থেকে চা খাচ্ছিল, আর আতিয়া নদীর আম্মুর আতিয়ার মেয়ের সাথে হাসাহাসি করছিল। কল আসলে নদীর আব্বু বলল, বিআই কল দিয়েছে, দেখি কি বলে। নদীর আব্বু কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বিআই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আপনাকে আমাদের বাসায় একটু আসতে হবে। কিছু হয়েছে নাকি? হওয়া অনেক কিছু হয়েছে, বাট আপনার মেয়ে সবাই ঠিক আছে, শুধু আপনার নাতি ঠিক নেই। নানু ভাই আবার কি হইল? কাউকে মারছে নাকি আবার? প্রেম রোগ ধরেছে। দুইজনে হো হো করে হেসে উঠল। নদীর আব্বু বলল, এটা তো ভালো কথা, কাহিনী কি বলতো? আপনি আসেন, পাত্রী দেখতে যাব। আচ্ছা, আসছি। দাদু কি হয়েছে? নানু কি বললো? পাত্রী দেখতে যাব। তোমার নাফিস ভাইয়ার নাকি প্রেম রোগ ধরেছে। নদীর আব্বু হাসতে লাগলো। আয়াত বলে উঠল, নাফিজ ভাইয়া আমার ফ্রেন্ডকে পছন্দ করে? কোন মেয়েটা? তোমা আপুকে পছন্দ করে? এইটুকু ছেলে না, ওর আবার কিসের প্রেম? এইটা হরমোনের দোষ। আচ্ছা, তোমাদের বাসায় যাব, তোমরা যাবে নাকি? না আম্মু, আমি বাইরে বের হব। ওকে। আমি যাব। নদীর আব্বু আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। নাবিলের বাসায় গেলে সবার সাথে কথা বলে লাস্টে বলল, এই শুধু দাদা নানা গেলে কেমন দেখায়, ছেলের বাবা মা না গেলে ভালো দেখায় না। নাবিল তো অফিসে গেছে, ওর নাকি মিটিং আছে। আমার নাতির থেকে অফিসের মিটিং আগে নাকি? আব্বু, আপনারা বিকেলে যান, ওই বিকেলের দিকে চলে আসবে। তাহলে বিকেলে যাওয়া ভালো হবে। সবাই কথা বলতে লাগলো। বিকালে নাবিল বাসায় আসলো। নদীর আব্বুর সাথে কথা বলে রুমে গেল। নাবিল রুমে গিয়ে দেখে নদী রেডি হচ্ছে। নাবিল পেছন থেকে জড়িয়ে ধরলে নদী হাসি মুখে বলল, রেডি হয়ে নাও। কিছুক্ষণ তোমাকে জড়িয়ে ধরে থাকি, তারপর? এখন এইসব অভ্যাস কমাতে হবে। বৌমা চলে আসবে, এত রোমান্টিক হইলে চলবে না। আরে বৌমা আসবে তো কি, আমরা কি বুড়াবুড়ি হয়েছি নাকি? শ্বশুর শাশুড়ি তো হব। ওকে থাকো, গোসল করে রেডি হয়ে নেই। নাবিল নদীর পিঠে কিস করে অশ্রমে চলে গেল। নাবিল গোসল করে রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে বের হলো। নদী নাবিল পেছনে বসে আছে। নদীর সাথে নাবিল দুষ্টুমি করতে লাগলো। নদীর আগে লোক নিয়ে তাকালে নাবিল অন্যদিকে তাকিয়ে না দেখার ভান করলো। নাফিজের গার্লফ্রেন্ড বাসার ভেতরে গাড়ি থামালো। সবাই ভেতরে চলে গেল। কাজের লোক ভ্রু কুচকে তাকালো। নাবিল দেখে সোফার উপরে একটা মেয়ে বসে থেকে চিপস খাচ্ছে। নাফিজকে দেখে মেয়েটা দৌড়ে এসেছে। নাফিজের হাত ছড়ে বলল, নাফিস তুমি এসেছো? কিভাবে ঢুকলে? নাফিস, আমি তোমার সাথে পালাবো। আম্মু আমাকে তোমার সাথে কখনোই মেনে নিবে না। বিয়ে হইলে, আমাদের বাচ্চা কাচ্চা হইলে ওরা মেনে নিতে বাধ্য হবে। তুমি চলো। তোমার কথা শুনে নাবিল নদী একে অপরের দিকে তাকালো। নদী মনে মনে বলতে লাগলো, বাবারে কি বুদ্ধি! এখনকার পোলাপান আমাদের থেকেও পাংটা বেশি। কুল বেবি, এইদিকে তাকাও। এইটা তোমার দাদা শ্বশুর, নানা শ্বশুর আর তোমার শ্বশুর শাশুড়ি। নাফিজের কথা শুনে চারজন ভেবা চাকা খেয়ে গেল। ওরা তাড়াতাড়ি করে মাথায় ওনা দিয়ে লম্বা সালাম দিয়ে নাফিজকে একটা গোতা দিয়ে বলল, বসেন। আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই ফাজিল, আমাকে আগে বলবে না? এইভাবে দাঁড় করিয়ে রাখছো। চারজন বসলো। নাফিজ পেটে হাত দিয়ে বলল, আরে আমাকে কথা বলার সুযোগ দিয়েছো নাকি? আপনারা থাকেন, আমি আমার আম্মুকে ডাক দিই। তমা ওর আম্মুকে ডাকতে যাবে, তখনই সিঁড়ি বেয়ে তিনজন নিচে নামতে লাগলো। নাবিল সামনে তাকাতে নাবিল উঠে দাঁড়িয়ে গেল। তিনজন নিচে নামতে কিছু বলার আগে নাবিল দৌড়ে গিয়ে তমার আম্মুকে জড়িয়ে ধরল। সবাই হতভম্ব হয়ে গেল। নাফিজ তো তমার কপালে হাত দিল। তমা বলে উঠল, হয়েছে কাম, এমনিতেই মেনে নিচ্ছে না, আবার উনি এসেছে আমার আম্মুকে জড়িয়ে ধরছে। নাফিস, তুমি ভাই হয়ে যাও, আমাদের আর মিল হবে না। তোমার ড্যাড যা করলো। ড্যাড কি করছো? নদী নাফিজকে থামিয়ে দিল। নাফিজ তমা অবাক হয়ে গেল। তুলি নাবিলের স্পর্শে কেঁপে উঠল। তুলি পাথরের মতো জমে গেছে। তুলি অতীতে সব মেনে পড়লে তুলি সোজা ধাক্কা মেরে বলল, হচ্ছেটা কি সব? তুলি, তুই বেঁচে আছোস? তুলি, আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। তুলি, তুই বেঁচে আছোস? সত্যি আমি ভাবতেও পারছি না। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে তোকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। রাইসা, তুই কেমন আছোস?
নাবিল রাইসাকে জড়িয়ে ধরল। রাইসা নাবিলকে সরিয়ে দিয়ে বলল, কি আপনি? আপনাকে আমরা চিনি না। রাগ করে আসোস? আমরা অকারণে কারো উপরে রাগ করি না। তুলি নাবিলের আব্বুকে দেখে তুলি এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, আব্বু কেমন আছেন? তুলির কপালে নাবিলের আব্বু চুমু দিয়ে বলল, মা তুমি বেঁচে আছো, কিন্তু নাবিল যে বলল তুমি মারা গেছো। বাসায় এসেছে কাউকে পায় নাই, হসপিটালে গেলেও পায় নাই। কোথায় চলে গেছিলে? সেদিন মরি নাই, একজন চলে যাওয়ার পর আমি বেঁচে উঠি। আল্লাহ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল দেখে আজ আমি এত সুখী একজন মানুষ। আব্বু বসেন। অনেক ভালো লাগছে না তোমাকে দেখে? আপনাকে অনেক বছর পর দেখছি। আপনি কিন্তু আগের মতোই আছেন, শুধু চুলগুলো দাড়িগুলো পেকে গেছে। তুলির কথা শুনে নাবিলের আব্বু হাসতে লাগলো। নাবিলের আব্বু বলল, আগের মতো দুষ্টই আছো। আপনার সাথে দুষ্টুমি না করে আমি থাকতে পারি? আব্বু বসেন। স্যার আপনি বসেন। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মা তুমি ও আমাদের ভুলে গেলে কিভাবে? বুঝতে পারলাম না। অতীতের কথা বাদ দেন। আন্ট আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই ছেলেটাকে? আমার হাজবেন্ড আকিব। উনি আমাদের প্রিয় আঙ্কেল, যে আমাদের নিজের সন্তানের মতন ভালোবেসেছে। আমরা কলেজে স্কুলে থাকতে বেশিরভাগ সময় ওনার বাসাতেই থাকতাম। ওনাকে প্রচুর জ্বালাতাম, কখনোই উনি বিরক্ত হইতো না। অতীতটা অনেক মধুর ছিল, বাট লাস্টের দিকে সব এলোমেলো করে দিয়েছিল একজন। আকিব সালাম দিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। তমু বলে উঠল, নাফিস, তার মানে তোমার ড্যাড আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড ছিল, যার জন্য আমার আম্মুকে আত্মহত্যা করতে হয়েছিল? তোমার ড্যাডের জন্য আমার আম্মু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। আমার আব্বু পাশে না দাঁড়ালে আমার আম্মু মরে যেত। এইসব কি বলো? ঠিক বলছি, আমি ওনাদের কথা শুনেছিলাম, আমি মোটামুটি সব জানি। নাফিস কিছু বলবে তার আগে নাবিলের আব্বু বলল, ওই মেয়েটা কার তুলি? আমার মেয়ে আব্বু। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার সাথে বিয়ে দিবে নাকি? সবাই হাসতে লাগলো। তুলি হাসতে হাসতে বলল, এত ইয়াং জামাই পাবো, এটাই তো আমার সৌভাগ্য। দাদু তুমি আমার বউয়ের দিকে কেন নজর দিচ্ছ? একবার বাসায় চলো, আব্বুর হাতে যদি মায়ের না খাওয়াই আমার নাম ঘুরিয়ে নাফিস রাখবে। আরে মজা করছি। তুলি, তোমার মেয়েকে আমার নাতির জন্য চাই। সরি আব্বু, আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়ে মানতে পারলাম না। আমার মেয়ে ছোট, এটা আবেগের বয়স, তাই ভালো লাগতে পারে, তাই বলে বিয়ে অসম্ভব। আমি অন্যজনের সাথে দিতে পারবো, বাট নাফিজের সাথে দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? আমার নাতি কি দেখতে খারাপ নাকি? কোনো কিছুর কমতি আছে? সরি আঙ্কেল, আপনাদের কোনো কিছুর অভাব নেই, সব দিকে পারফেক্ট আছে, বাট তাও আমি দেব না। যার বাপ লোভে পড়ে নিজের থেকে সিনিয়র মেয়েকে বিয়ে করে কোম্পানির মালিক হয়, তার মতো নিচু মন মানসিকতার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে অসম্ভব। তুলি মুখ সামলে কথা বলো, আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। ও সরি সিনিয়র আপু, যে খেয়াল করি নাই। সরি আপু, সম্ভব না আপনার পোলার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া। আপনি সব কিছুতেই তো জিতে যান, তাই না? এবার আপনার ছেলেকে বুঝিয়ে দেন, আমার মেয়ের পেছনে ঘুরে কোনো লাভ নেই। আমার মেয়েকে যা বলবো তাই করবে। নাবিল যেমন ওর বোনের জন্য সব করতে পারে, তেমন আমার মেয়ে আমার জন্য সব কিছু ছাড়তে পারে। তমা, তুই সব বুঝে গেছিস। তোর কি মনে হয়, তুই আমার সাথে থাকবি নাকি তোর ভালোবাসার মানুষের হাত ধরবি? তমা কিছু বলবে তার আগে নাবিল ধমকের সুরে বলল, জাস্ট শ্যাট আপ তুলি। নিজের প্রতিশোধ সন্তানকে দিয়ে নিতে আসিস না। মা হয়েছস দেখে কি মাথা কিনে নিয়েছিস? অবশ্যই, জন্ম দিয়েছি, আমার সম্পূর্ণ অধিকার আছে তার উপর মাথা কিনে নেওয়ার। লজ্জা করে না নিজের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মেয়েকে ইউজ করতে? না, লজ্জা করে না।
যেদিন এখানে এসেছি তোর ছেলের সম্পর্কে সব জেনে আমার মেয়েকে তোর ছেলের সাথে মিশতে দিয়েছি। আমি ইচ্ছা করেই তোর ছেলের সাথে সম্পর্ক করতে দিয়েছি। তোর ছেলেও তো তোর মতোই হয়েছে। সুদর্শন স্কুলে মেয়েরা পাগল, আর তোর ছেলে পাগল আমার মেয়ের জন্য। ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং না? তুলির কথা শুনে নাফিস হতভম্ব হয়ে গেল। তমা নিজের মায়ের দিকে আছে হতভম্ব হয়ে। তমা যেন পাথর হয়ে গেল। তমা চুপ করে তুলির দিকে তাকিয়ে আছে। রাইসা হেসে বলল, আসলে অনেক ইন্টারেস্টিং। আমি তো তাই বলি। তমা একজনের সাথে এত মিশেছে অথচ তুলি জেনে দেখেও কিছু বলে না। এখন বুঝলাম কেন বলস নাই। নাফিস, চলে যাও। আমার মেয়ে তোমার হাত ধরবে না। ওর কাছে ওর মা আগে, তারপর বাকি দুনিয়ার মানুষ। তুই আগেও নিচুর মানসিকতা মানুষ ছিলি, এখনো তাই আছস। ঠিক ধরেছ। তমা, তুই কি বলিস? তোমার কিছু বলা লাগবে না। আমি এখন থেকে আমার বাবা মাকে নিয়ে চলে যাচ্ছি। আপনি আমার বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করছেন না। আমি আপনার মেয়েকে রিজেক্ট করলাম। আপনার মেয়ে থেকে ভালো মেয়েকে আমি বিয়ে করব। আপনার মেয়েকে যে পছন্দ করছি, আপনার ভাগ্য ভালো। আপনার মেয়েকে ভুলতে আমার 1 সেকেন্ডও লাগবে না। সেখানে এসেছেন আমার বাবাকে অপমান করতে। নাফিজের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রেগে গেল। তুলি বলে উঠল, তুইও তোর বাপের মতো আমার মেয়েকে ধোকা দিলি। তোর থেকে কি আশা করা যায়? ধোকাবাজের রক্ত তো তোর শরীরে। তোমার আম্মুকে আমার ড্যাডের নামে কোনো কথা যেন না বলে। ড্যাড, মম, নানা ভাই, দাদু, চলো। নাফিজ ওদের নিয়ে চলে যেতে নিল। তমা চোখে পানি কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল। দৌড়ে চলে গেল তমা। 5 জন গাড়িতে উঠে পড়ল। নাফিজ বারান্দার দিকে তাকালে দেখে তমা নাফিজের দিকে তাকিয়ে আছে, চোখে পানি। নাবিল নদীর চোখে আড়াল হলো না। তাদের চোখে স্পষ্ট ধরা পড়ল। সামনে আয়নাতে নাফিজের চোখে পানি দেখল। এক নজরে তমার দিকে তাকিয়ে আছে। গাড়ি ঘুরিয়ে নিল। নাফিজ না তাকিয়ে সামনে তাকিয়ে থাকলো। নাবিল মনে মনে বলতে লাগলো, ছেলেটা আমার এই বয়সে এত বড় কিভাবে হইল? এতটা বুঝদার, আমাদের অপমান যেন না হয় দেখে এতগুলো কথা বলল। আমি জানি রে বাপ, তুই ওই মেয়েকে কতটা ভালোবাসস। সকালে তুই ওর জন্য কান্না করছিলি, ওইটা কোনো অভিনয় ছিল না। তুই যা বললি সব মিথ্যা। তুই ওকে সম্ভব ভালোবাসস রে, চিন্তা করিস না। তোর বাপের জন্য বিয়ে ভাঙছে না, তোর আব্বু তোকে গিফট করবে ওই মেয়েকে। নাবিল কথাগুলো ভাবতে লাগলো। বাসায় গেলে নাফিস কারো কোনো কথার উত্তর না দিয়ে নাফিস সোজা নিজের রুমে চলে গেল। নদী সোজা রুমে চলে গেল। নাবিল সোফায় বসে পড়ল। নাবিলের আব্বু বলে উঠল, নাফিস, বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম। এই এত ছোট ছেলে হয়ে কিভাবে নিজের বাবা মাকে অপমান হতে দিল না? কি হয়েছে? নাবিলের আব্বু সব খুলে বলে নাবিলের আম্মু বসে পড়ল। নাবিলের আম্মু বলে উঠল, ওই মেয়েকে কতবার বলেছে আতিয়া, নাবিলকে ভালোবাসলে প্রকাশ যেন করে দেয়। ওই তো কখনো করে নাই, আতিয়াকে না না করে গেছে। আর আজ ওই এত বড় প্রতিশোধ নিল। ছোট ছোট বাচ্চাদের মন ভেঙে দিয়ে ওই কিসের প্রতিশোধ নিচ্ছে? জানি না ওর মাথায় কি চলছে। তোমা, নাফিসের দিকে তাকানো যাচ্ছিল না। ওর কি মেয়ের প্রতি মায়া হইল না? এত নিচে কিভাবে নামতে পারে? ওই নিচে অনেক আগেই থেকে নামছে। আমার নদীর সম্পর্ক নষ্ট করার জন্য সেদিন জঘন্য পিক এডিট করে পাঠাইছিল। আতিয়াকে দেখলো নদীকে তুই তুলে নিয়ে এসেছিস যে? হ্যাঁ, ওইটা ওই পাঠাইছিল। এই মেয়ে এত জঘন্য। নাবিল রুমে যেতে লাগলো। নাফিজের রুমের সামনে গেলে নাফিজের রুম থেকে কান্নার শব্দ ভেসে আসলো। নাবিল কিছু না বলে রুমে চলে গেল। নদী চুপচাপ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। নাবিল নদীর কাঁধে হাত রাখতে নদী বলে উঠল, কখনো ভাবি নাই আমাদের জন্য আমাদের সন্তানকে এভাবে কষ্ট পেতে হবে। আর কখনো ভাবি নাই তুলি বেঁচে আছে। আর দিন শেষে সেই এমন ভাবে প্রতিশোধ নিতে আমার ছেলেকে চয়েস করবে। কষ্ট পাও না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হওয়ার নাই। আমি মা, আমার সন্তান কেমন আছে আমি জানি।
তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু ওই যে বাবার অপমান সে সহ্য করতে পারে নাই, সে বাবার জন্য তার ভালোবাসাকে রিজেক্ট করে দিল। নদীর কথা শুনে নাবিল কিছু না বলে অসমে চলে গেল। ওইদিকে তমা রুমের দরজা লাগিয়ে দিয়ে অঝরে কান্না করতে লাগলো। তুলি বলতে লাগলো, তমা দরজা খোল, কার জন্য কান্না করছিস? দেখলি তো, ওই তোকে রিজেক্ট করে চলে গেল। ওরা বেঈমান, ওদের রক্তে শুধু বেঈমানি আছে। আমি তোকে বলে দিয়েছিলাম না, ওই ছেলে তোকে একদিন ঠকাবে, দেখলি তো। তুলির কথাগুলো শুনে তমা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলল, আম্মু তুমি এখন থেকে যাবে, তুমি খুশি হয়েছে তো আমাদের আলাদা করতে পেরে? তুমি নাফিসের নামে আর কোনো কথা আমাকে বলবে না। নাফিস আমাকে ভালোবাসে নাকি কি করে আমি ভালো করে জানি। ওই কখন কিভাবে আমি সব কিছুই বুঝি, তুমি আমাকে বোঝাতে এসছো না। কি বুঝিস তুই? হ্যাঁ, ওই ছেলে তোকে রিজেক্ট করে চলে গেছে। তোর থেকে সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে? তমা তুই তোর মায়ের সাথে এভাবে চিৎকার করে কথা বলার সাহস কই পাস? তোর আম্মু কি তোর খারাপ চায় নাকি? তুমি আমাকে বোঝাতে এসো না খালামণি। তুমি জানো খালামণি, তুমি মেন শয়তান, বুঝতে পারছো? ভদ্রতার খাতিরে আমি তোমাকে কিছু বলি না, আসলে এইসব মেন কালপিট হইলা তুমি। তুমি আমার আম্মুকে খারাপ বানাইছো। আমার আব্বুর সাথে ঝগড়া তুমি লাগিয়ে দিতে। আমার আম্মু বোকা দেখে তোমার মতো কালনাগিনীকে বিশ্বাস করে। আমি আমার আম্মুর মতো না, আমি মানুষ চিনতে ভুল করি নাই। তমার কথা শুনে রাইসা কান্না করে দিল। রাইসার কান্না দেখে তুলি বলে উঠল, বেয়াদব মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার বেস্ট ফ্রেন্ডকে কান লাগিনি বলিস? দরজা খোল, থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেব। এই, তোর বয়স কত হয়েছে রে? 14 বছরে দুনিয়া চিনে ফেলেছিস, তাই না? এই বয়সে ভালোবাসা কি তাই বুঝতাম না, পাকনা মেয়ে কোথাকার। আম্মু তুমি আমাকে একা থাকতে দাও, তুমি আমার মাথা খারাপ করো না প্লিজ। আর ভেবো না আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করার মতো মেয়ে না। আমি আমার ভালোবাসার ঠুনকো না যে এত সহজে ভেঙে যাবে। আঙ্কেল কোনো দোষ নাই, সব দোষ হইলে তোমার আর তোমার এই কুটনি বান্ধবীর। তুলির আগে দরজা জোরে জোরে থাপড়াতে লাগলো। তমার আব্বু এসে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমা আম্মু দরজা খুলো। তমা ওর আব্বুর কণ্ঠ শুনে দরজা খুলে ওর আব্বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো। তুলি ভিতরে ঢুকতে যাবে, সাথে সাথে তমার আব্বু দরজা লাগিয়ে দিল। তুলি কিছু না বলে চলে গেল। তমার আব্বু তোমাকে খাটে বসিয়ে দিয়ে বলল, আম্মু কি হয়েছে, কান্না কেন করছো? এভাবে দরজা বন্ধ করেছিলে, আমি কত ভয় পেয়েছি জানো। অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটি নিয়ে এসেছি। আব্বু আমি একজনকে ভালোবাসি। হোয়াইট ভালোবাসা মানে? আম্মু এসব কি বলছো? ঠিকই বলছি আব্বু, তোমার কোম্পানির মালকিনের ছেলেকে ভালোবাসি। তমা সব কিছু খুলে পারে। তোমার আব্বু বলল, আম্মু তুমি তো এখন অনেক ছোট, ওই ছেলেটা তো ছোট। আচ্ছা ওনারা যেহেতু এসেছে আমি একবার কথা বলবো, কিন্তু ছেলেটা তো তোমাকে রিজেক্ট করে চলে গেছে। তোমাকে কেউ আপন করলে কি আমি চুপ করে থাকবো তোমার মনে হয়? তেমন ওই কিভাবে নিজের বাবা মায়ের অপমানে চুপ থাকবে? যে নিজের বাবার অপমান দেখে চুপ থাকে ওই কোনো সন্তান না। ওই চুপ থাকলে আমি ওকে ছেড়ে দিতাম। তোমার আব্বু মনে মনে ভাবতে লাগলো, এখনকার পোলাপাইন কি আপডেট রে বাবা, এত পাকনা কেমনে হয়, আর কি ধৈর্য রে বাবা এদের। আব্বু কি ভাবো? আচ্ছা শোনো, আমি ম্যামের সাথে কথা বলি। তোমার আব্বু চলে গেল। তোমার আব্বু নদীকে কল দিল। নদী কলটা রিসিভ করে বলল, ম্যানেজার সাহেব কাজের কথা এখন শুনতে ইচ্ছে করছে না। ম্যাম আমি কাজে কথা বলতে কল দেই নাই ম্যাম, আমার মেয়ের কথা বলতে চাইছিলাম। আমার মেয়ের আবার কি হয়েছে? টাকা লাগলে অ্যাকাউন্ট থেকে নিয়ে নাও। ম্যাম আমি তোমার আব্বু যাকে দেখতে এসেছিলেন। নদী অবাক হয়ে গেল। নদী বলে উঠল, কি তোমার আব্বু তুমি? হ্যাঁ আমি ওর বিষয়ে কথা বলতে চাচ্ছি। বাসায় চলে আসো, তোমার স্ত্রী তো। সরি ম্যাম ওর ব্যবহারের জন্য। আচ্ছা শোনো, ক্যাফেতে দেখা করি। আচ্ছা ম্যাম। তোমার আব্বু নদী বের হয়ে গেল। ওইদিকে নাবিল নদীর পাড়ে গিয়ে বসে থেকে ভাবনা চিন্তা করতে লাগলো। নাবিল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নাবিল আবার তুলির বাসায় গেল। তুলি রাইসা নাবিলকে দেখে বলল, এখানে আবার এসেছো, লজ্জা করে না? নাবিল ওদের দুজনের মধ্যে বসে বলল, না লজ্জা লাগে না, তোদের মতো বেহায়াদার তো ফ্রেন্ড আমি। আমাদের কোনো ফ্রেন্ড নাই। আচ্ছা
একটা জিনিসের উত্তর জানার ইচ্ছে হয়েছে। এখান থেকে চলে যা, কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না আমি। নাবিল রাইসার দিকে ঝুঁকে বলল, আচ্ছা, তুলি না হয় আমাকে ভালোবাসে, আমাকে না পেয়ে এমন করছে, বাট তোর কি সমস্যা? আমাকে বোঝাতো। তুই তো তুলিকে পছন্দ করতি না, আমার কাছে এসে তুলির নামে বদনাম করতি, তুলি এমন অমন হাজার কথা বলতি। সেখানে তোর সাথে হঠাৎ করে তুলির এত ভালো সম্পর্ক কিভাবে হইল, এইটা ঠিক মাথায় আসছে না। নাবিলের কথা শুনে তুলি অবাক হয়ে গেল। রাইসা ঢোক গিলতে লাগলো। তুলি বলে ওঠে, কি রাইসা, তুই আমার নামে বদনাম করতি ওর কাছে? ও মিথ্যা বলেছে, আমি কেন বদনাম করব? এখানে মিথ্যা কেন বলছিস? তুই আমার কাছে ওর নামে বদনাম করতি না। আমি তোকে একদিন থাপ্পড় মারছিলাম ওর ফিগার নিয়ে কথা বলার কারণে, ভুলে গেছস? নাবিল, এসব কি যাতা বলোস? রাইসা, তুই তো নাবিলের নামেও আমার কাছে অনেক কিছু বলতি। নাবিল আমাকে ঘৃণা করে, কিন্তু নাবিল তো এইসব মিথ্যা বলবে না। ওর তো কারো নামে মিথ্যা অপবাদ দেওয়ার অভ্যাস নেই। আর তুই না নাবিলের নামে, রাকিবের নামে আমার কাছে অনেক কিছু বলতি। দুইজন রাইসাকে চেপে ধরলে। রাইসা রাগে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, আমি তোকে দেখতে পারতাম না। যেদিন তুই নাবিলকে ভালোবাসিস বলেছিলি, সেদিন থেকে আমার মাথায় প্ল্যান আসে নদী আর নাবিলকে আলাদা করার। কারণ ওদের প্রেমের কাহিনী আমি আগে থেকেই জানতাম। আমি নাবিলকে ভালোবাসতাম, কিন্তু ও কখনোই আমাকে পাত্তা দিত না। ও শুধু তুলি তুলি করতো, আর নদী আসার পর থেকে ওর আশেপাশে ঘোর ঘোর করতো। আমার সহ্য হতো না, তাই আমি তোকে লাগিয়েছিলাম। নাবিল আর তোর রোমান্টিক পিক নদীকে পাঠাইছিলাম, কোনো কাজই হয় নাই। রাইসার কথা শুনে দুইজন হতভম্ব হয়ে গেল। তুলি বসে পড়ল। নাবিল সদরে থাপ্পড় মেরে পড়ল, তুই ওই পিকগুলো পাঠানোর আগে একবারও ভাবলি না? ওই পিক যদি ভাইরাল হয় তাহলে তুলির মান সম্মান থাকতো, আর নদীর সাথে সম্পর্ক ভাঙার অনেক শখ তোর। আরেকটা থাপ্পড় মারল। তুলি রেগে বলে উঠল, আমার বাসা থেকে বের হয়ে যা। আমার মেয়ে, আমার স্বামী তোকে ঠিক চিনেছিল। আমি বোকার মতো তোকে বিশ্বাস করে আমার মেয়ে, আমার স্বামীকে কষ্ট দিয়েছি। তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে আমি তোকে মেরে ফেলবো। তুলির কথা শুনে রাইসা কান্না করতে চলে গেল। তুলি নাবিলের কাছে ক্ষমা চাইল। তুলি বলে ওঠে, আমি সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলে ও আমাকে উল্টোপাল্টা বুদ্ধি দিত। আমাকে তুই ক্ষমা করে দে। দুইজন দুইজনের কাছে ক্ষমা চাইল। দুজন কথা বলা শেষ করে নাবিল বাসায় চলে গেল। নদী বাসার ভেতরে ঢুকলে নাবিল নদীর মুখে মিষ্টি দিয়ে বলল, জান, মিষ্টি খাও। কিসের মিষ্টি? নাফিজের বিয়ের। তুমি কিভাবে জানলে আমি নাফিসের বিয়ের জন্য গেছিলাম? তুমি কোথায় গেছিলে? তোমার আব্বুর সাথে কথা বলে আসলাম। আমার সাথে তুলির সব ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। সবকিছুর পিছনে ওই রাইসা ছিল। বলো কি? হ্যাঁ। নাবিল সব খুলে বলে। নদী বলে ওঠে, যাক, ভালোই হয়েছে। সবাই মিষ্টি খেতে লাগলো। 1 মাস পর নাফিস তোমার পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে দিল। সবাই খুশি হয়ে হাসাহাসি করছে। নাবিল তুলির দিকে হাত বাড়িয়ে বলল, বিআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়াই। বেস্ট ফ্রেন্ড থেকে আমরা বিয়াই বিয়ান হয়ে গেলাম। যাই হোক আপু, আমার রুমটা তালা দেওয়া কেন? চাবি নিয়ে যাও জামাই বাবাকে নিয়ে। আম্মু, তোমার রুম আছে এখানে? এখানে না, ওই যে পাশে যে বাসা দেখলে, ওই বাসায় তোমার শ্বশুর থাকতো। ওই পাশে একটা রুম, সামনে যে গাছটা দেখলে, ওটাতে আমরা ফ্রেন্ডরা এসে আড্ডা দিতাম, আর মাঝে মাঝে আমি থাকতাম। যেখানে তোমার নানা নানি কোনো অনুষ্ঠানে আমাকে একা রেখে যেত তখন। ও আচ্ছা। তুমি এভাবে তাকাও কেন? ওই আমার রুমে আসতো না। আমার যে আন্টি, একদিন রাতে নাবিলের রুমে গিয়েছিলাম, ল্যাপটপে সমস্যা হয়েছিল। আন্টি যে ধমক মেরেছিল, তারপর থেকে রাতে আমাকে দেখা হইতো না। যা কথা সব দিনেই সামনাসামনি হতো। তাও ভালো। সবাই হেসে দিল। সবাই অনেকক্ষণ গল্প করে যার যার রুমে চলে গেল। তোমার আব্বু খাটে বসতে তুলি দরজা লাগিয়ে দিয়ে তোমার আব্বুর উপরে ঝাঁপিয়ে পড়ে।
ছোটে একের পর এক কিস করতে লাগলো। ওইদিকে নাবিল নদীর দিকে তাকাতে নদী বলে উঠল, এইভাবে তাকিয়ে লাভ নাই, পিরিয়ড চলে। নাবিল সাথে সাথে খাটে ঠাস করে বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। নদী ফিক করে হেসে পাশে শুয়ে লাইটটা অফ করে বলল, বুকে ঘুমাতে পারেন। নদী নাবিলের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর ওইদিকে তমা খাটের উপরে বসে থেকে হাত দিয়ে আঙুল নাড়িয়ে গুনছে, আর নাফিজ কান ধরে উঠবাস করছে। নাফিজ বলে উঠল, জান, এবারের মতো মাফ করো। আর কত করব, এত কষ্ট পেলাম, একটু তো কাছে আসতে দাও। কান্না করছি, তার মূল্য আরো দিতে হবে। আমি কি করি নাই নাকি? করছো? আসো এখন তাহলে। তমার কথা শুনে নাফিজ খুশি হয়ে লাফ দিয়ে তমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ছি ভাই, 15 বছরের ছেলেও বিয়ে হয়ে গেল, আর আপনাদের ছি, এত বয়স হয়েছে তাও বউ নাই। যান ভাইয়া, পুরা ঘুমিয়ে পড়েন, জেগে থেকে আর কি হবে বলেন? আপনাদের তো আর বউ অথবা জামাই নাই, তাই সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলে চুপচাপ ঘুমিয়ে পড়েন। আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।